ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় কলেজে সবার সামনে আমাকে জড়িয়ে ধরার? কোন সাহসে আমাকে ভালোবাসার কথা বলিস? তোর কোনো যোগ্যতা আছে? সেই দিন তোকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আজ তোর কোনো ক্ষমা নেই। সব কিছুর হিসাব আজ নিয়ে ছাড়ে দিব। ছোট লোকের বাচ্চা, আমার সাথে প্রেম করা, আমাকে নিয়ে নতুন করে শুরু করতে চাস তুই? সত্যি সাদিয়া, তোমাকে অনেক ভালোবাসি আমি। প্লিজ আর মেরো না, আমি সহ্য করতে পারতেছি না। আমাকে প্লিজ মেরো না, অনেক কষ্ট হচ্ছে। তোকে কি আদর করার জন্য মারতেছি নাকি? তোকে কষ্ট দেওয়ার জন্য আর আমার পিছনে যেন না লাগিস তার জন্য তোকে শাস্তি দিতেছি। আয় ছোট লোককে ভালো করে ধর, আজ ওর প্রাণটাই নিয়ে নিব। সাদিয়া আমাকে আবারও অনেক মারতে থাকলো। আমার হাত পা পুরো ভেঙে গেছে। এবার সাদিয়া হকি স্টিক দিয়ে আমার মাথায় দিল বাড়ি, আর সাথে সাথে আমার মাথা ফেটে রক্ত বের হতে থাকলো। আর আমি সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে গেলাম। তারপর কি হলো আমার কোনো মনে নাই। যখন চোখ মেলে তাকালাম, তখন নিজেকে চার দেওয়ালের মাঝে আবিষ্কার করলাম। আর আমার হাতে পায়ে ব্যান্ডেজ, হাত পা নাড়াতে পারতেছি না। আমার ডান হাতে স্যালাইন চলতেছে, আর আমার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। এতক্ষণে আমার প্রকৃত জ্ঞান আসলো। আমাকে তো সাদিয়া হকি স্টিক দিয়ে মেরেছিল। তারপর কি হয়েছে তা জানি না। আমার জ্ঞান ফেরা দেখে নার্স গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। যা হোক, আজ 1 সপ্তাহ পর আপনার জ্ঞান ফিরল। আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেলাম। আজ 1 সপ্তাহ ধরে আমি জ্ঞান হারাছিলাম। আমি এখন কোথায় আছি, আর আমাকে এখানে বা কে নিয়ে আসলো? আপনি এখন গাজীপুর সদর হাসপাতালে আছেন এবং আপনাকে রক্তাক্ত অবস্থায় কিছু লোক পেয়ে এখানে নিয়ে এসে আমরা আপনার চিকিৎসার ব্যবস্থা করি। ডাক্তার, আমার হাত পা কাজ করতেছে না কেন? আমি হাত পা নাড়াতে পারতেছি না কেন? আপনার হাত পা সব ভেঙে গেছে, আর আমরা প্রাথমিকভাবে আপনাকে চিকিৎসা করেছি। আপনাকে সুস্থ হলে বাইরের দেশের ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে হবে, কারণ আমাদের এখানে আপনি চিকিৎসা নিলে কমপক্ষে আপনাকে বছর খানেক লাগবে, আর বাইরে গেলে 2-3 মাসের মধ্যে সুস্থ হতে পারেন। ডাক্তার, একটা উপকার করবেন আমার? বলুন, কি করতে হবে আমাকে? আপনি একটু আমার বাসাতে ফোন দিবেন, আমি নাম্বার বলতেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনারা এই পরিস্থিতিতে আপনার পরিবারের খুব প্রয়োজন। আমি ডাক্তার সাহেবকে বাসার নাম্বার দিলাম, এবং ডাক্তার সাহেব আমার কানে ফোন ধরলেন। বাবা, আমি শামীম। বাবা, তুই কোথায় আছিস? কেমন আছিস? তোর মা ভাবি তো তোর চিন্তায় পাগল হয়ে গেছে, নাওয়া খাওয়া বাদ দিয়ে দিয়েছে। সব বলবো বাবা, তোমরা গাজীপুর সদর হাসপাতালে চলে এসো। আমি সেখানেই আছি, আর এটা এখানকার ডাক্তারের নাম্বার। তোর কি হয়েছে? এমন করে কথা বলতেছিস কেন তুই? তোমরা আগে এখানে আসো, আসলেই দেখতে পারবে, সব জানতে পারবে। ফোন রেখে দিলাম। ডাক্তার তারপর ডাক্তার আমাকে রেস্ট নিতে বলে চলে গেল। প্রায় 2 ঘন্টা পর আমার পরিবারের সবাই হাসপাতালে চলে আসলো। আমাকে বেডে এমন অবস্থা দেখে সবাই কান্না করতে থাকলো। তোর এমন অবস্থা কেমন করে হলো? ভাবি, তুমি অসুস্থ, প্লিজ কান্না করো না। আমি ঠিক আছে, আর সব বলতেছি। বল বাবা, কেমন করে তোর এমন হলো? এই 1 সপ্তাহ তোর বাবা ভাই তোকে পাগলের মতন সব জায়গায় খুঁজেছে, আর তুই এই অবস্থায় এইখানে? পরিবারের সবাই কান্না করতে করতে নানা রকম কথা জিজ্ঞেস করতে থাকলো। সবাই প্রায় পাগলের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটাই পরিবার, এটাই আমার আপন জন। তাছাড়া আমার আপন কেউ না। সব বলতেছি, প্লিজ সবাই কান্না করা বন্ধ করো। বল, কি হয়েছিল? তারপর আমি সব বলে দিলাম। কি সামান্য একটা 2 টাকার নেতার মেয়ে আমার ছেলের গায়ে হাত তোলে, আমার ছেলের সাথে নাটক করে, ছোট লোক বলে? ওই নেতার মেয়ে আর ওর পরিবারকে আমি শেষ করে দিব, রাস্তায় নামিয়ে দিব। প্লিজ তোমরা শান্ত হও, যা হওয়ার সব পরে হবে। আর আমার প্রতিশোধ আমি নিজেই নিতে চাই। তুই তো অসুস্থ, তোর তো সুস্থ হতে অনেক সময় লাগবে। আপনারা যদি চান, ওনাকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে পারেন, আর আমার ডাক্তারি অভিজ্ঞতাকে বলছি, উনি খুব দ্রুত সুস্থ হবেন। শামীমের চিকিৎসার সব ব্যবস্থা কর স্পর্শ, আর আমার ছেলে সুস্থ হওয়ার পর যেন এমন বোকা না থাকে, আর মুখ বুজে কারোর অন্যায় অত্যাচার সহ্য না করে। তার সব ব্যবস্থা করবে, আমার ছেলেকে সব কিছু শিখাবে, সে যেন সব দিক দিয়ে পারফেক্ট হয়। দেখিস বাবা, ওই মেয়ে একদিন তোর পায়ে পড়ে থাকবে। একটা এটা একটা মায়ের অভিশাপ, যে মেয়ে বিনা কারণে আমার ছেলের সাথে এমন অন্যায় করেছে, আল্লাহ এর বিচার করবেই করবে।
ভাইয়া, আমরা চাই তুইও আর 8-10 জন মানুষের মতো অন্যায়ের প্রতিবাদ কর। কারোর মার খাওয়া, কারোর অপমান হওয়া আর মুখ বুজে সহ্য করিস না। ভুলে যাস না, আমরা কিন্তু গরিব পরিবারের ছেলে না। চাইলেও তুই 1000টা মেয়ে তোর পেছনে ঘোরাতে পারিস। যে মেয়ে আমার ভাই আর আমার মাকে কাঁদিয়েছে তাকেও একদিন অনেক কাটটা করতে হবে, অনেক পস্তাতে হবে। তারপর আর কি, আমাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুর এলিজাবেথ হাসপাতালে। সেখানে আমার চিকিৎসা করানো হলো। প্রায় 3 মাস লাগলো আমার পুরোপুরিভাবে সুস্থ হতে। সিঙ্গাপুর থেকে আমাকে নিয়ে যাওয়া হলো চীনে। সেখানে আমাকে বক্সিং শেখানো হলো, গাড়ি চালানো, রানিং করানো, এক কথায় শত্রুর মোকাবেলা করানো, আমাকে বন্দুক চালানো, তলোয়ার চালানো, সবকিছুই শেখানো হলো। সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে আমাকে ভালো ভালো ডিজাইনারের মাধ্যমে পোশাক আশাক পরানো এবং কিভাবে স্মার্ট হওয়া লাগে তা, এবং সেখানকার মডেল দিয়ে আমাকে চলাফেরা, কথা বলার স্টাইল বানানো হলো। একেবারে মিস্টার পারফেক্ট বানিয়ে নিল আমার পরিবার। এভাবে সবকিছু করতে করতে আমার 6 মাস চলে গেল। 6 মাস পর আমি বাংলাদেশ ব্যাক করলাম। বাসায় এসে শুনি ভাবির একটা ছেলে হয়েছে, নাম রেখেছে স্বাধীন। আমি বাসায় যাওয়ার পর বাসার সবাই খুশি হলো, আর বাসায় মনে হয় নতুন করে প্রাণ ফিরে এলো। আমি বাসাতে কিছুদিন বিশ্রামে থাকলাম, বাসা থেকে কোথাও যায় নাই, পরিবারকে সময় দিয়েছি, তাদের সাথে হাসি খুশি ছিলাম। তো বাসার সবাই সিদ্ধান্ত নিলো আমি যেন এখন আর কলেজ না গিয়ে আমাদের নতুন অফিসে বসি, তারপর সময় পেলে যেন কলেজ যাই আর আমার প্রতিশোধ নিতে পারি। তো কবে থেকে অফিসে যেতে চাস তুই? কাল থেকেই বাবা। তোর জন্য জাপান থেকে নতুন মডেলের কার নিয়ে এসেছি, শুধু তুই ব্যবহার করবি, বুঝলি? এখন থেকে আর কোনো ছোট লোক আমি দেখবি না, কিন্তু গরিবদেরকেও মানুষ মনে করবি। আমাকে বলা লাগবে না ভাবি, আমি বুঝে গেছি, তোমাদের আর বলা লাগবে না। এই ধর তোর গাড়ির চাবি, এখন থেকে নিজে ড্রাইভ করবি তুই, বুঝেছিস? আর নিজের কাজ নিজেই করবি। যদি কোনো কারণে আমাকে বা বাবাকে প্রয়োজন হয় বলবি। ধন্যবাদ ভাইয়া, এখন থেকে এই শহরে মানুষ আমাকে নতুন করে জানবে। পরের দিন নতুন কার নিজেই ড্রাইভ করে আমাদের নতুন অফিসে চলে আসলাম। বাবা আমার সাথে অফিসের সবার সাথে পরিচয় করে দিল, কিন্তু মজার বিষয় হলো কেউ জানে না আমি বাবার ছোট ছেলে। তার কারণও আছে, আমি কোনোদিনও বাবার সাথে অফিস বা কোনো পার্টিতে জয়েন করি নাই। সবসময় ভাইয়া, তৃপ্তি, ভাবি আর মা ছিল, আমি ছিলাম না। প্রথম দিন অফিসে আমাকে শুধু কাজ শেখানো হলো, কি কি করতে হবে আর কিভাবে ডিল করতে হবে, কাজ কি করে করতে হবে, এই আর কি। বিকেলের দিকে অফিস থেকে আমি নিজেই চলে আসলাম। তো আসার পথে রাস্তায় দেখতেছি অনেক ভিড়। আমি গাড়ি থেকে নেমে সেই ভিড়ের মাঝে গেলাম। পেটেলে দেখে সাদিয়া আর তার সাথে 3 বান্ধবী এবং তার চেলাগুলো অন্য গুন্ডাদের সাথে মারামারি করতেছে। তাই আমি সেখানের মানুষগুলোকে জিজ্ঞেস করলাম এখানে কি নিয়ে ঝামেলা বা মারামারি চলতেছে। তখন একজন বলল, দুই পক্ষের চাঁদার টাকা নিয়ে মারামারি চলতেছে, আর এই মেয়ের সাথে এদের অনেক দিনের শত্রুতা, তাই। আমি যখন সেখান থেকে চলে আসতে ধরবো তখন দেখি একটা গুন্ডা সাদিয়াকে ছুরি দিয়ে মারতে যাবে, মানে পিছন দিক দিয়ে সাদিয়াকে মারবে আর কি। আর একটু হলে সাদিয়ার পিঠে ছুরি ঢুকিয়ে দিবে। সাদিয়া উল্টো দিকে সেই গুন্ডাগুলো আরেকজনকে মারতেছিল। যেই না সাদিয়ার পিঠে ছুরি ঢুকবে, সেই সময় আমি দৌড়ে গিয়ে ছুরি হাত দিয়ে ধরলাম। আর আমি ছুরির সামনে চলে যাওয়াতে সাদিয়ার সাথে আমার ধাক্কা লাগলো। আর সাদিয়ার সাথে সাথে ঘুরে দেখে আমি, আমাকে সাদিয়া এমন বেশি দেখে অনেক অবাক হলো। সাথে আমি যে বেঁচে আছি সাথে যেন বিশ্বাস করতে পারতেছি না। সাদিয়া এবার আমার দিকে তাকানো বাদ দিয়ে হাতের দিকে দেখলো, আমার হাত থেকে রক্ত ঝরতেছে আর সেই গুন্ডার ছুরিটা আমি ধরে আছি। সাদিয়া বুঝতে পারলো তাকে মারতে চাওয়া হয়েছিল, আমি তাকে বাঁচিয়েছি। তাই এবার সাদিয়া আমার দিকে তাকানো বাদ দিয়ে ওই গুন্ডাকে মারতে থাকলো। আমি সেখানে আর না থেকে চলে আসলাম। সাদিয়াকে এত সহজে মরতে দেই কি করে, তাকে যে অনেক সাজা ভোগ করা লাগবে। তো এভাবেই চলতেছে আমার অফিস আসা যাওয়া। আর অন্যদিকে সাদিয়া ভাবতে থাকে আমি কেমন করে বেঁচে আছি, আর তাকেই বা কেন আমি বাঁচতে গেলাম। আর সাদিয়া সবচেয়ে বড় অবাক হয়ে গেছে, কি করে খ্যাত ছোট লোক এমন হঠাৎ করে স্মার্ট হয়ে গেল, সেজন্য ভাবতে পারতেছে না। তাই সে তার বান্ধবীগুলোকে বলতেছে, ওটা কি সত্যি শামীম ছিল নাকি অন্য কেউ? আমি তো নিজেকে এখনো বিশ্বাস করতে পারছি না ওটাকে। আর একটা খ্যাত ছেলে কেমন করে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর হতে পারে, দেখতেই পুরা নায়কের মতো। আমার মনে হয় না ওটা ওই ছোট লোক হতে পারে, হয়তো বা তার মতো দেখতে কেউ হতে পারে। আর একটা গরিব মানুষের পক্ষে এমন বড় লোকের ভাব আর এত স্মার্ট হওয়া কখনো সম্ভব না, বুঝলি? তুই একটু বেশিই বুঝিস। শামীমের মতো একই রকম ব্যক্তি এই শহরে 2টা আছে নাকি? ওটা শামীম হতে পারে? কিন্তু কথা হলো ওকে তো মেরে শহরের অনেক বাহিরে ফেলে দিয়েছিলাম, তাহলে সে বাঁচলো কি করে? আমি তো এখনো ভাবতে পারতেছি না। আমার কাছে তো স্বপ্ন মনে হচ্ছে, বুঝলি? আমার কাছেও সেটাই মনে হচ্ছে। যদি সেটা শামীম হয় তাহলে নিশ্চয়ই কলেজে আসবে, তখন বোঝা যাবে সে কে। এটা ঠিক বলেছিস।
সাদিয়া যেন আর কিছুই ভাবতে পারতেছে না, তার মনে বারবার শামীমের কথা উকি মারতেছে। এখন সাদিয়ার ধ্যান জ্ঞানের সবসময় শামীম থাকে। সে এখন শামীমকে দেখতে চাচ্ছে। শামীমকে দেখা না পর্যন্ত তার জন্য মনে শান্তি নাই। চলতে গেলেও শামীম, বসতে গেলেও শামীম, খেতে গেলেও শামীম, ঘুমাতে গেলেও শামীম। শামীমের চিন্তা করতে করতে তার রাজ্যের বাকি সব কাজ যেন সাদিয়া ভুলে গেছে। তো একদিন আমি অফিসের কাজে বাইরে গেছি, মানে এক জায়গায় কিছু গুন্ডা মাস্তান আমাদের টেন্ডার নিয়ে নানা রকম ঝামেলা করতেছিল। তো সেটা মেটানোর জন্য সেখানে গিয়েছিলাম। আসার পথে একটা নির্জন রাস্তার মাঝে একটা কার দাঁড় করানো, আর তার সামনে আড়াআড়ি করে আর একটা কার দাঁড় করানো। তা আমি আমার গাড়ি থেকে নেমে সেখানে গেলাম, কিন্তু দূরে গাড়ি একটা গাড়িতেও কেউ নাই। আমি যখন আবার আমার গাড়ির দিকে যাব, হঠাৎ শুনতে পেলাম মেয়েলি কণ্ঠে কেউ যেন বলতেছে বাঁচাও। আমি আর একটু শিওর হওয়ার জন্য একটু সামনে এগিয়ে গেলাম। তখন স্পষ্ট শুনতে পেলাম বাঁচাও বাঁচাও কে যেন বলতেছে। তাই আমি গাড়ি থেকে রিভলভারটা নিয়ে নিলাম, আর হাতে একটা মোটা রড নিলাম। আমি সেই আওয়াজ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে গেলাম। যত কাছাকাছি যাচ্ছি তত বেশি বাঁচাও ছেড়ে দাও কথা শুনতে পাচ্ছি। সামনে এগিয়ে গিয়ে দেখি একটা পরিত্যক্ত বাড়ি, আশেপাশে জঙ্গলে ভরা। সেখান থেকে এই বাঁচাও কথাটা আসতেছে। তাই এবার আমি দ্রুত পায়ে সেই বাড়িতে গিয়ে ঢুকলাম। ঢুকে দেখি 5টা ছেলে সাদিয়া সহ 3 বান্ধবীকে নিয়ে টানাটানি করতেছে, মানে রেপ করতে চাচ্ছে। আমি একটু আড়াল হলাম, দেখি সেখানে একটা ছেলে রিয়ের মাথায় বন্দুক ধরে আছে, আর সাদিয়াকে বলতেছে আমার বন্ধুর সাথে যদি বিছানায় শুতে রাজি না হস তাহলে তোর বান্ধবীকে খালাস করে দিব। আর সাদিয়া বারবার তাদেরকে অনুরোধ করতেছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা মানতে নারাজ তাদের কথা। তোদের পেছনে অনেক ঘুরেছি, অনেক টাকা নষ্ট করেছি, তা আজ তোদেরকে ভোগ করে উসুল করব। আর সবাইকে দেখে বোঝা যাচ্ছে এরা সবাই ড্রিঙ্ক করেছে। সেখানে একটা ছেলে বলতেছে এত কথা বাদ দিয়ে দরকার হলে রেপ কর, শালীদের ভালো কথা শোনার মেয়ে এরা না। যখন সেই ছেলেটা সাদিয়াকে ধরে বিছানায় ফেলে দিল, তখন আমি ভেতরে ঢুকে যার হাতে বন্দুক তার পায়ে দিলাম একটা গুলি। সাথে সাথে ছেলেটা পড়ে গেল, আর সবাই আমার দিকে তাকিয়ে থাকলো। যখন ছেলেগুলো আমাকে মারতে আসবে তখন সব কটার পায়ে গুলি করে দিলাম, আর ছেলেগুলো সেখানে মাটিতে লুটিয়ে পড়ে গেল। যে ছেলেটা সাদিয়াকে নিয়ে বিছানায় গিয়েছিল সে ছেলেটা বলতেছে সাহস থাকলে হাতের পিস্তল ফেলে খালি হাতে লড়াই কর, যদি এক বাবার সন্তান হয়ে থাকিস। আমি সাথে সাথে পিস্তল মাটিতে ফেলে দিলাম। যেই না ছেলেটা মারতে আসবে তাকে আমি পুরো নায়কের মতো মারতে থাকলাম। সাদিয়া, রিয়া, মিনা, টিনা যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। তারা যেন ভাবতে পারতেছে না এটা শামীম নাকি অন্য কেউ। আর যদি শামীম হয় তাহলে এত কিছু জানলো কি করে। ছেলেটাকে এমন মার মেরেছি ছেলেটার মাটি থেকে উঠে দাঁড়াবার মতো অবস্থায় নাই। আমি আর কাউকে কোনো না বলে সেখান থেকে বের হয়ে এলাম। আমার পিছন পিছন সাদিয়া, রিয়া, মিনা, টিনা ওরাও বের হয়ে এলো। আমি ওদের গাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। শামীম, তুমি বেঁচে আছো? কি মনে করেছিলেন আপনি আমি মরে গেছি? না, সেটা বলতে চাইনি আমি। তো কি বলতে চাইছেন আপনি? শামীম, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি না থাকলে আমাদের যে কি হতো। আপনাদের জায়গায় অন্য কেউ থাকলে তাদেরকেও সাহায্য করতাম, আর আপনারা স্পেশাল কেউ না আমার কাছে। আমাকে মাফ করে দিও শামীম, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। আমি শুধু তোমার ক্ষতি করতে চেয়েছিলাম বারবার, আর তুমি আমাকে পর পর 2বার বাঁচালে। প্লিজ ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা করেছি, রাত অনেক হয়েছে, এবার আপনারা বাসায় চলে যান। তুমিও আমাদের সাথে চলো, তোমাকে নামিয়ে দিব। লাগবে না, আমি আবার আপনার কারে উঠি আর কার পুড়িয়ে ফেলেন, এসব করার দরকার নেই। আসুন আপনি। চলো তো তুমি। এই চুপ, যেতে বলতেছি। রাস্তা থেকে গাড়ি সরান। আমার আমার রাগের লোক দেখে 4জনেই ভয় পেয়ে গেল। সাদিয়ার জন্য ভাবতে পারতেছি না আমি তার সাথে এমন বিহেভ করব। সাদিয়া আর ওর বান্ধবীগুলো ভয়ে গাড়ি থেকে চলে গেল। আমি কি আমার গাড়িতে উঠলাম আর নিজের বাসার দিকে চলে গেলাম। বাসায় আসার পর খাওয়া দাওয়া করে নিজের রুমে গেলাম। গায়ের পোশাক সব বদলে ফেললাম, ঘুমানোর পোশাক পরে নিলাম। ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে ব্যালকনিতে গিয়ে যে চেয়ারে বসলাম। লাইটার দিয়ে একটা সিগারেট ধরলাম, সিগারেট টানতেছি আর ধোঁয়া উড়িয়ে দিতেছি, কিন্তু আমার ঠোঁটের কোনো শয়তানি হাসি। এবার তোমার সাথে খেলা জমবে মিস গন্ডে অহংকারী মেয়ে। পরের দিন আর অফিসে গেলাম না। বাবা, মা, ভাবি, ভাইয়াকে বলে কলেজে গেলাম। আমি যখন গাড়ি নিয়ে কলেজ ঢুকলাম তখন সবাই হা করে তাকিয়েছে, কারণ এমন দামি গাড়ি করে কখনো কেউ কলেজে আসে নাই। আর গাড়িটা পুরো নতুন মডেলের, যা বাংলাদেশেও নাই। আমি গাড়ি পার্কিং করে যখন গাড়ি থেকে বের হলাম, সবাই তখন মনে হয় সপ্তম আসমান থেকে মাটিতে পড়লো। তো ভাবতে পারে না আমি খ্যাত গরিব ছোট লোক হয়ে এমন আলিশান গাড়ি তোড়ে আসতে পারবো। পুরো হিরোর মতো সেজে এসেছি। আজ কলেজে সবাই যেন অবাকের উপরে অবাক হচ্ছে। আমি গাড়ি থেকে নেমে ইতিহার বাসার কাছে গেলাম। ভাই, সত্যিই কি আপনি শামীম নাকি অন্য কেউ? অবাক হয়ে চোখের পাতা বারবার ওঠানামা করে। স্যার, আপনি কে বলুন তো? আপনাকে তো আগে কখনো দেখি নাই। আরে ভাই, কি আপনি আপনি করতেছিস? আমি তোদেরই বন্ধু শামীম। কেন, আমাকে কি চিনতে অসুবিধা হচ্ছে?
সত্যি তুই আমাদের বন্ধু শামীম তো? আরে বাবা, আমি নই তো কে? কিন্তু তোর মধ্যে এত পরিবর্তন, তুই আলাদিনের প্রদীপ পেয়েছিস নাকি? দেখ, ফালতু কথা বলবি না। তাহলে এমন কেমন করে হলি? পুরাই হিরো হয়ে গেছিস। আর তোর পোশাক, গাড়ির কথা, ধরন সব ওই শামীমের থেকে আলাদা। ভাই তুই তো বড়লোক চিনা, তাহলে এমন বড়লোক হলি কিভাবে বলবি আমাকে? আরে ভাই, তোরা কি শুরু করে দিলি এসব? আমি আগে থেকেই সেই শামিমই আছি। তবুও আমাদের সন্দেহ হচ্ছে। আচ্ছা, সব বলবো, চল ওই বট গাছের নিচে বসবো। ওখানে তো অনেক ধুলো জমে আছে, তোর দামি প্যান্ট নষ্ট হবে। আরে মামা, একটা যাবে আর একটা নেবো, এ নিয়ে তোদের চিন্তা করা লাগবে না। আর মরে গেলে তো ওই মাটির নিচেই থাকা লাগবে, নিজের মৃত্যুকে ভুলে গেলে তো আর চলবে না। আমরা তিনজনই সেই বট গাছের নিচে গিয়ে বসে পড়লাম। এই গাছের নিচেই আমার অনেক স্মৃতি পড়ে আছে। এখানে সাদের সাথে বন্ধুত্ব শুরু, তারপর প্রেম ভালোবাসা, আর এই কলেজ মাঠেই সব শেষ। এখন বল কেমন করে তোর এত পরিবর্তন? দেখ, তোরা জানতে আমি অনেক গরিব ঘরের সন্তান, মেধাবী বলে হয়তো বা এই কলেজে সুযোগ পাইছি, কিন্তু তা না। আমি জন্মেছি অনেক বড় ঘরে, আর আমার বাবা এই শহরের টপ 10 বিজনেসম্যানের মধ্যেই একজন। কি বলতে আছিস ভাই তুই? তাহলে কলেজে এমন খ্যাত গরিব সেজে আসতি কেন? দেখ, আমি কোনোদিন টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে অহংকার করি নাই। আমি সবসময় ছোটদের মতো করে থাকতে চেয়েছি, ছোটদের মতো করে চলতে চেয়েছি, তাই ওইভাবে আসতাম। সবাইকে বলতে চেয়েছি আমি এক বড় ঘরের সন্তান, কিন্তু কেউ শুনতে চায় নাই। তাহলে হঠাৎ এমন পরিবর্তন হলি কেন? হতাম না কোনোদিনই, কিন্তু কেউ একজন হতে বাধ্য করেছে। কে সে? সাদিয়া। তারপর সাদিয়া আমাকে মারার কথা এবং আমি কেমন করে এমন হলাম সব বলে দিলাম। এতদিন তো হুঁশ ফিরেছে। দেখ, আরো আগেই আমার হুঁশ হয়েছে, সব ভুলে তাকে আপন করে চাইছিলাম, কিন্তু সে আমাকে বুঝে নাই। উল্টো সাদিয়া আমাকে অপমান করে গায়ে হাত তোলা এবং সবার সামনে আমাকে খারাপ ভাষায় কথা বলেছে, কিন্তু কেউ বুঝতে চেষ্টা করেনি। গল্পের এখনো অনেক সময় বাকি আছে রে। আমি আর চাই না তুই ওই গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়ের নাম মুখে নিস। বাসার ঠিক কথা বলেছে শামীম। ওর নাম যখন নেব তখনই মনে করবি প্রতিশোধ নেওয়ার জন্য নিয়েছি। বাদ দে সব কথা, চল ক্লাসে যাব। আজ এত মাস পর কলেজে আসছিস, কিছুদিন পর ফাইনাল পরীক্ষা, তারপর বিদায় এই কলেজ থেকে। যতদিন আছি তোদের সাথে থাকবো, আর কলেজের শান্তি ফিরে দেবো, মনে রাখিস। ঠিক আছে বস, তাই আমরা দুজনও তোর সাথে আছি। আমরা তিনজন ক্লাসে চলে গেলাম। আমি যখন কলেজ আসি তখন সাদিয়া, রিয়া, মিনা, টিনা তিনজনে আমার দিকে অনেক অবাক হয়ে তাকায়। তারা যেন নিজেদেরকেও বিশ্বাস করতে পারে নাই শামীম এত দামি গাড়ি আর দামি পোশাক পরে কলেজ আসবে, তাও আবার নিজেই গাড়ি ড্রাইভ করে। ইস, এতদিন এইরকম একটা রাজকুমারের অপেক্ষায় ছিলাম, আজ পেয়ে গেলাম। কি বলতেছিস তুই? আর রাজকুমার কোথায় পেলি রে? ওই যে গাড়ি করে যে আসলো আর এসেই বট গাছের নিচে বসলো। কি শামীম তোর রাজকুমার? হ্যাঁ রে, আমার মনের মতো একেবারে। না জানি কত বড় লোকের ছেলে সে। আমার ভাবতেই কি যে খুশি লাগছে। খবরদার চোখ দিবি না আমার শামীমের দিকে। দেখলি না কাল রাতে কেমন হিরোর মতো আমাদেরকে বাঁচালো। সত্যি বলতে কি, আমার রূপের পাগল হয়ে শামীম আমাকে বাঁচিয়েছে। কি বলিস? তোরা এসব দেখ, তোরা দুজন শামীমকে ভুলে যা। কেন? কিসের জন্য? শামীম শুধু আমার, তোদের কারণ নয়, বুঝলি? ওকে তো আজকেই আমি প্রপোজ করব, তারপর ছাদনার তলায়। উফ, কি ভালো লাগতেছে আমার। তোরা চুপ করবি কি? কেন? শামীম আমাকে ভালোবাসে, তোদেরকে না। শামীম আমার জন্য পাগল, তোদের জন্য, বুঝলি? আর আমি শামীমকে অনেক আগে থেকেই ভালোবাসি। তোরা ওকে ভুলে যা। এখন থেকে দুলাভাইয়ের নজরে দেখবি। আমার খুব হাসি পাচ্ছে তোর কথা শুনে। হাসি কেন পাবে তোর? যাকে তুই সবার সামনে অপমান করেছিস, যাকে তুই সবার সামনে বলেছিস ভালোবাসিস না, যাকে তুই রাস্তার মেরে তাকে শহরের বাইরে ফেলে দিয়েছিলি, আর সে তোকে গ্রহণ করবে ভাবলে কি করে? কেন গ্রহণ করবে না? দরকার হলে ওর পায়ে ধরে ক্ষমা চাইব। ক্ষমা কি করবে? তোকে আমার তো মনে হয় না। যা করেছিস তুই আমার হবু বরটার সাথে, তাতে তো মনে হয় না ও ধারের কাছে যেতে পারবে। দেখ, খুব বেশি বলতেছিস তুই। শামীম আমার ছিল, আমার থাকবে। আর একটা খুব ভালো করেই জানিস, যেটা আমি পছন্দ করি তা হাসিল না করা পর্যন্ত আমি ছাড়ি না। আর একবার যদি তোরা শামীমকে ভালোবাসার কথা বলিস, তোদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম।
রাখ তোর হাসিল করা। প্রয়োজন হলে শামীমকে পাওয়ার জন্য তোর মতো বন্ধুর সঙ্গ ত্যাগ করতেও কোনো সমস্যা নেই আমার। কি বলি তুই? তোকে আমি আজ মেরেই ফেলবো। আমার পরিচয়ের দিকে চোখ তুলেও তাকাবি না। সাদিয়া, অনেক বেশি কিছু করে ফেলছিস কিন্তু তুই। ভুলে যাস না তুই কোনোদিনও স্বামীকে ভালোবাসিস নাই। দেখ, তোরা আমার বন্ধু, তাই বলে তোরা আমার জিনিসে ভাগ বসাতে চাস? দেখ, তোদের অনুরোধ করতেছি, প্লিজ শামীমকে তোরা ভুলে যা, ওকে নিয়ে ভাবিস না। ঠিক আছে, ভুলে যাব, কিন্তু শামীম যদি তোকে গ্রহণ না করে তাহলে আমরা কিন্তু যে কেউ তার সাথে সম্পর্ক করব। টিনা ঠিক কথা বলেছে সাদিয়া, এবার বল রাজি কিনা। আমি রাজি, তবে আমি যতক্ষণ তোদের বলবো না, তোরা কিন্তু তার আগে ওকে প্রপোজ করতে পারবি না। ঠিক আছে, তাই হবে। তো সাদিয়া, তাহলে এখন শামীমের কাছে গিয়ে বল। ওরা যখন আমার কাছে আসবে তখন আমরা তিনজন ক্লাসে চলে গেলাম, আর সাদিয়া আমার সাথে কথা বলার সুযোগও পেল না। তা দেখে সাদিয়ার মনটা খারাপ হয়ে গেল, আর সে মনে মনে তার হারামি বান্ধবীগুলোর উপর অনেক রেগে গেল। ওদের সাথে ফালতু কথা না বললে ঠিকই শামীমের সাথে কথা বলতে পারতো সে। ক্লাসে ঢোকার পর অনেক ছেলে মেয়ে যেসে এসে আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। আগে যেখানে আমার সাথে কেউ কথা বলতে আসতো না, আর এখন আমার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছে তারা। টাকা, গাড়ি বাড়ি আর শরীরের উপর দুদিনের পোশাক থাকলে সবাই আসে, তারও একবার প্রমাণ হলো। ক্লাস শেষ করে আমরা তিনজন যখন বের হলাম, কোথা থেকে যেন একটা মেয়ে এসে আমার সামনে হাঁটু ঘুরে বসে প্রপোজ করতেছে। মেয়েটার কাহিনী দেখে আমি মুচকে হাসতে থাকলাম। মেয়েটাকে মুখের উপর না করে সেখান থেকে যখন চলে আসলাম, তখন সাদিয়া আমার সামনে আসলো এবং ঠিক আগের দিনগুলোর মতো আমার পদ আটকালেন যে, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ একটু ওই বটগাছের কাছে চলো। যা বলার এখানে বলেন আপনি। আমি কি তোকে বলেছি নাকি? যাকে বলেছি সে উত্তর দিবে, তুই না করার কে? আমি বলা বা আমার ফ্রেন্ড বলা ওই একই কথা। চলো না। এই বলে যখন আমার হাত টেনে ধরে যেতে চাইলো, তখন ঠাস ঠাস করে সাদিয়ার গালে থাপ্পড় লাগিয়ে দিলাম। আমি যে সাদিয়ার গায়ে হাত তুলেছি, সাদিয়া যেন বিশ্বাস করতে পারতেছে না আমি তার গায়ে হাত তুলেছি। সাদিয়া এবার ছল ছল চোখে আমার দিকে তাকালো। তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস সাদিয়া, আমাকে তুমি বলার রাইট আপনাকে কে দিছে? বারে, এতদিন তো তোমাকে তুমি করেই বলে ডেকেছি। ওহ শাট আপ মিস সাদিয়া, খবরদার আমাকে তুমি করে বলবেন না বলে দিলাম। আর কি বললেন তাড়াতাড়ি বলুন, আমার হাতের সময় নাই। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। আমি সাদিয়ার মুখে আমাকে ভালোবাসার কথা শুনে হাত তালি দিতে থাকলাম আর উচ্চস্বরে হাসতে থাকলাম। আমি কি হাসার মতো কিছু বলেছি তোমাকে? আমি মাথায় লাথি মেরে পায়ে সালাম হাসালেন আমাকে মিস সাদিয়া। আমি সত্যি তোমার সাথে অনেক অনেক অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আর কোনো অভিযোগ করতে দিব না তোমাকে। তোমাকে এখন থেকে অনেক অনেক ভালোবাসবো। এসব কথা বলে জেনে আমাকে জড়িয়ে ধরেছে, আবারও আমার কাছ থেকে সরিয়ে নিয়ে ঠাস ঠাস করে দিলাম থাপ্পড় বসিয়ে সাদিয়ার গালে। এই স্টুপিড গার্ল, কোন সাহসে তোমার নোংরা শরীর আমার পোশাকের মধ্যে লাগাও? জানো এইসব দামি পোশাক কোথা থেকে নিয়ে এসেছি? কখনো চোখে দেখেছো এইসব পোশাক? আর আমাকে কোন অধিকার জড়িয়ে ধরো তুমি? ননসেন্স মেয়ে কোথাকার। ভালোবাসি বলেই তোমাকে জড়িয়ে ধরেছি এখানে, আর কোনো অধিকার লাগে না। এই মেয়ে চুপ, ফার্দার আমার সামনে যেন তোমাকে না দেখি। শোন সামনে থেকে। যতক্ষণ আমার ভালোবাসা গ্রহণ করবে না, ততক্ষণ তোমার সামনে থেকে সরে যাব না। এই বলে সাদিয়া তার দু হাত প্রসারিত করে আমার পদ আটকে ধরলো। আমি এবার আমার রক্ত কন্ট্রোল করতে না পেরে হাতে যত শক্তি ছিল তা প্রয়োগ করে দিলাম একটা চর, আর সাথে সাথে সাদিয়া অনেক দূরে ছিটকে পড়ে গেল। সাদিয়ার মুখে আমার 5 আঙুলের দাগ আর ওর ঠোঁট কেটে রক্ত ঝরতে থাকলো। আমার চর খেয়ে সাদিয়ার মাথা ঘুরতে থাকলো, আর সাদিয়া মাটি থেকে উঠতে পারলো না। আজকের পর থেকে যদি আর কোনোদিন আমার সামনে আসিস বা আমাকে ভালোবাসার কথা বলিস, এর থেকেও খারাপ অবস্থা করে দেবো তোর, মনে রাখিস আমার কথা। আমি ইতি বাসার সেখান থেকে চলে আসলাম, আর কলেজের সবাই যেন অবাকের উপর অবাক হচ্ছে আমাকে দেখে। সাদিয়া মাঠ থেকে উঠে ওর বান্ধবীগুলো যে তুললো। আমি ইতি বাসাকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বিকেলে আবার অফিসে চলে গেলাম, কারণ আমি চাই না অফিসের কোনো কাজ জমে থাক বা কেউ আমার অফিসের কাজে ফাঁকি দিক। তো এই চলতেছে দিন। প্রতিদিন সাদিয়া আমার কাছে আসবে আর আমাকে ভালোবাসি বলবে, বিনিময়ে আমার কাছ থেকে চড় থাপ্পড় খাবে। কিন্তু সাদিয়া আমার পিছু ছাড়তেছে না। যতবার আমার কাছে এসেছে ততবারই আমার কাছ থেকে অপমান আর থাপ্পড় তো আসেই। তো কোনো কোনো কারণে সাদিয়া জেনে গেছে কলেজের একটা মেয়ে সেদিন আমাকে প্রপোজ করেছে। সাদিয়া আর তার বান্ধবী সেই মেয়েটাকে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে
লাঠি দিয়ে মারতেছে। তা শুনে আমি সাথে সাথে সেখানে গেলাম আর সাদের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ফেলে দিলাম। এই মেয়ে, আপনি ওকে মারতেছেন কেন? ওর কত বড় কলিজা, তোমাকে সে প্রপোজ করে, আর ওর প্রপোজ করার শখ মিটিয়ে দেবো। তাই বলে আপনারা 4 জন মিলে তাকে এভাবে মারবেন? আরো মারবো, লাঠি দাও আমাকে, ওকে আজ মেরে ফেলবো। যে না আমার কাছ থেকে সাদিয়া লাঠি কেড়ে নিয়ে মেয়েটাকে মারতে যাবে, সেই সময় আমার কোমর থেকে প্যান্টের বেল খুলে হাতে নিয়ে মাঠের মাঝে সাদিয়া আর তার বান্ধবীগুলোকে মনের শখ মিটিয়ে মারতে থাকলাম। আর আমার এমন কাণ্ড দেখে পুরো কলেজের সবাই হাততালি দিতেছে আর বলতেছে মারো, আরো মারো ওদের। আমার হাতের মার খেয়ে সাদিয়ার সব বান্ধবীগুলো পালালেও সাদিয়া পালাতে পারলো না। খুব বড় গুন্ডু হয়েছিস তাই না রে? আজ দেখবো তোর কত গুন্ডিগিরি আছে, আজ তোকে বোঝাবো কাউকে আঘাত করলে কেমন লাগে। সাদিয়া কোনো না বলে মাটির মাঝে পড়ে আছে আর লজ্জায় মাথা তুলে তাকাতেও পারতেছে না। সে ভাবতে পারে নাই যে ছেলে কোনোদিন তাকে প্রতিবাদ করতে পারে নাই, সেই ছেলে তাকে ইচ্ছা মতো মনের মতো করে পিটাচ্ছে। আমার বেলের মার খেতে খেতে সেখানে অজ্ঞান হয়ে গেল সাদিয়া। এমন ভাবে মেরেছি যে ওর পিঠ দিয়ে রক্ত বের হচ্ছে আর সবাই অবাক হয়ে গেছে। সাদিয়াকে এমন করে মারা দেখে রিয়া, মিনা, টিনা পুরা ভয়ে কলেজ থেকে পালিয়ে গেল। এভাবে মারতে গেলে কেন? দেখ আবার মরে না যায়, যেন আমার ভয় করতেছে। ওকে নিয়ে হাসপাতালে চল শামিম, ওর অবস্থা অনেক খারাপ দেখছিস। আরে ওকে এত তাদের মূর্তি দিলে তো তিলে তিলে মারবো, ওর সব অহংকার শেষ করে দিয়ে ছাড়বো। তারপর এখন কি করবে? বাসার তোর পানির বোতলটা দে আমাকে। বাসার আমি তোর পানির বোতলটা দিল। আমি বোতলের মুখ খুলে আমি হাতে নিয়ে মাটিতে বসে সাদিয়ার চোখে পানির ছিটে জোরে জোরে দিতে থাকলাম। প্রথম 3-4 বার দেওয়ার পর যখন ওর জ্ঞান ফিরতেছিল না, তখন পুরো বোতলের পানি সাদিয়ার চোখে ঢেলে দিলাম আর সাথে সাথে সাদিয়ার জ্ঞান ফিরে এলো। প্লিজ আর আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। জীবনেও আমি একটা থাপ্পড় পর্যন্ত খাই নাই, আর তুমি প্রথম আমাকে মেরেছিলে, আর আজ তুমি আমাকে এখন আঘাত করলে। আপনার মতো অহংকারী মেয়ের এর যে উপযুক্ত সাজা আর কি বা হতে পারে? নিজের ভালোবাসার মানুষকে যদি অন্য কেউ প্রপোজ করে তাহলে তার কতটা কষ্ট হয় তা কি জানো? সাদিয়ার কথা শুনে হাসতে থাকলাম আমি। কি আপনার ভালোবাসার মানুষ আর আমাকে মেয়েরা প্রপোজ করতেই পারে, তাতে আপনার কি? আমি তো আর আপনাকে ভালোবাসি না। আর শোনেন, আজ থেকে আমি যতদিন এই কলেজে আসি আপনার গুন্ডিগিরি চলবে না। আর ভুল করে যদি এমন কাজ করেন তাহলে বুঝতেই পারছেন কি করব। সাদিয়া আমার কথা শুনে মাথা নিচু করে নিল। আমি বাসার ইতি 3 জন সেখান থেকে চলে আসার পর বাকি সবাই সাদিয়াকে মারা দেখতেছিল, তারা সবাই সেখান থেকে চলে গেল। আর সাদিয়া সেখানে একাই পড়ে আছে, তাকে সাহায্য করার মতো কেউ নাই। এখন সে ঠিকই বুঝতে পারবে, তবে এখনো সাদিয়ার অহংকার কমে নাই। পুরো 1 সপ্তাহ সাদিয়া কলেজে আসে নাই। মার খাওয়ার পর কোন রকম সাদিয়া বাসায় চলে যায়, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন সাদিয়ার বাসার সবাই দেখে সাদিয়া রক্তাক্ত অবস্থায় বাসায় এসেছে। তখন সাদিয়ার বাবা, মা, ভাই জিজ্ঞেস করে, সাদিয়া মা, তোর এমন অবস্থা কেমন করে হলো? বোন বল, তোর গায়ে কে হাত তুলেছে? তার জান কবজ করে ফেলবো আমি। বোন বল, কার এত বড় বুকের পাঠা, তাকে দেখে ছাড়বো। আমার আদরের বোনকে এভাবে মেরেছে। তোমাদের সাথে যার শত্রুতা তারা মেরেছে। কি ওই সুলাইমানের এত বড় কলিজা আমার মেয়েকে মারে? আজ তো তার জীবনের শেষ দিন। এই তোরা 2 ভাই আমার সাথে চল, আর সাদিয়ার মা তুমি ডাক্তারকে ফোন করে বাসা আসতে বলো। সাদিয়ার বাবা, ভাই রাগের বসে সুলাইমানের কাছে যায় আর সাদিয়ার মা ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলে। ডাক্তার এসে সাদিয়ার চিকিৎসা করে আর সাদিয়াকে বেড রেস্টে থাকতে বলে। আর দিকে সাদিয়ার ভাইরা সুলাইমান আর তার 3 সঙ্গীকে দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে গুলি করে মেরে ফেলে। মারার আগে সুলাইমান অবশ্য বলেছিল সেবা তার লোক সাদিয়ার গায়ে হাত তুলে নেয়। আর সুলাইমানের স্ত্রী থানায় সাদিয়ার 2 ভাইয়ের নামে খুনের মামলা করে আর তাদের কাছে সাক্ষী ছিল প্রমাণ হিসেবে। তো 1 সপ্তাহ পর সাদিয়া সুস্থ হয়ে আবারও কলেজে আসতে শুরু করে দেয়, কিন্তু এসে আবারও আমার পিছে পড়ে থাকে। যেখানে যায় না কেন ভালোবাসার কথা বলে, আর আমার সাথে যদি কোনো মেয়ে কথা বলে তাকে সে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়ে পিঠায়। আমি যদি ক্লাসে থাকি সেখানে স্যারের সামনে গিয়ে বলে আই লাভ ইউ। আমি যদি ক্যান্টিনে থাকি সেখানে গিয়েও বলে আই লাভ ইউ। আমি যদি বট গাছের নিচে বসে থাকি সেখানে গিয়ে বলে আই লাভ ইউ। যখন কলেজ করে বাসে আসবো তখনও রাস্তায় আমাকে আটকিয়ে বলে আই লাভ ইউ। সাদের পাগলামি দিন দিন বেড়েই চলেছে। সাদের যে আমাকে সত্যি সত্যি ভালোবাসে তা আবার বুঝতে পারলাম। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম সবকিছু ভুলে গিয়ে সাদিয়াকে আমি আমার ভালোবাসার কথা বলবো। তাই কলেজে গিয়ে আমি সাদিয়াকে খুঁজতে থাকলাম। খুঁজতে খুঁজতে সাদিয়াকে হলরুমে দেখতে পেলাম। সেখানে রিয়া, মিনা, টিনা ওরাও আছে। 4 জনে যেন কি নিয়ে কথা বলতেছিল। তাই আমি একটু ওদের দিকে যেতে ধরে জানলার সাইডে আড়ালে দাঁড়ালাম। শুনি কার কথা বলে আর কি বা বলে। এতদিন তো ওদেরকে হলরুমে দেখি নাই, আর কলেজেও তেমন কেউ নাই। এত সকালে কি করে ওরা?
সাদিয়া, সেদিনের চাঁদার টাকার কি খবর? দোকানের মালিকরা কি টাকা দিছে? টাকা না দিয়ে কোথায় যাবে ওরা? তো নিউ মার্কেটের মালিক সমিতি থেকে টাকা নিয়েছিস তো? প্রথমে দিতে চায়নি, কিন্তু পরে ইচ্ছে মতো ধোলাই খাওয়ার পর চাঁদা টাকা দিয়েছে। কেন দিতে চাইনি? ওদের কাছে নাকি টাকা নাই, ওদের নাকি ব্যবসা চলতেছে না, আর বলে কি না ওদের কারোর মেয়ের বিয়ে দেবে, কারোর স্ত্রী অসুস্থ, চিকিৎসার টাকা লাগবে, কারোর ছেলে মেয়ে নাকি পড়াশোনার খরচের টাকা নাই, আমাকে দিলে নাকি চলতে পারবে না। কেউ কেউ তো বলতেছিল আমাকে টাকা দিলে নাকি ওদের এ মাসের থাকা খাওয়ার টাকা থাকবে না। তো তুই শামীমের পেছনে এভাবে ছুটতেছিস কেন? আর সেদিন কেনই বা এমন মার খেলি? তোরা দেখি খুব বোকা, এই সাদিয়াকে মেরে কেউ কখনো রেহাই পেয়েছে দেখেছিস? আর শোন, শামীম অনেক মালদারের ছেলে, ওর বাবার কোটি কোটি টাকা, দেশের বাহিরেও ব্যবসার প্রতিষ্ঠান আছে, তাই তো ওর পিছনে ঘুরতেছি। আর জানিস তো শামীম আমার জন্য একসময় কত পাগল ছিল, আর আমি যা বলতাম তাই শুনতো। এবার যদি ওকে হাতের মুঠোয় পাই, তাহলে শামীমকে দিয়ে ওর বাবা সব কিছু আমার নামে করে নিব, আর শামীমকে কুকুরের মতো মেরে ফেলবো। তাহলে তোর ভাইয়াকে কেন সেদিন মিথ্যা কথা বলেছিস যে তোকে সোলেইমান আর তার লোকেরা মেরেছে? ওদেরকে যদি বলতাম আমাকে শামীম মেরেছে, তাহলে তো ওরা শামীমকে মেরে ফেলতো, আর আমার সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে যেত। তোর ভাই তো সোলাইমান আর তার লোকদের মেরে ফেলেছে। সোলাইমানের জন্য চাঁদা তুলতে আর আব্বুর সামনের নির্বাচনে দাঁড়ানোর ওই একটা ব্যক্তি বাঁধা ছিল, তাই পথের কাঁটা দূর করে ফেলেছি। এবার শামীম আমার মূল টার্গেট, বুঝলি তোরা? তোর পায়ের ধুলোতে একটু, আমিও যেন তোর মতো বুদ্ধিমান হতে পারি। তাহলে যে মেয়েগুলো শামীমের কাছে যায় তাদের মারিস কেন? আরে আমার জায়গা যেন ওরা নিতে না পারে তাই। আর শামীম কিন্তু সহজ সরল আর ভদ্র মেয়ে পছন্দ করে, যাদের মাঝে কোনো মার প্যাচ নাই, বুঝেছিস? আর আমার মন বলতেছে শামীম আবারও আমাকে ভালোবাসি বলবে। তাই তো বলি, কেন শামীমের সামনে এত সাধু হয়ে সেজে থাকিস তুই? আমরা মনে করেছি তোর কারণে মনে হয় আমরা কেউ শামীমের সাথে প্রেম করতে পারবো না, আর তুই যে এত বড় প্ল্যান করেছিস তা জানতাম না। তো আজ কোথাও কোনো প্রোগ্রাম আছে নাকি? আছে তো, এই শহরে, আর একটা ধনী বলদ ছেলে। ওদের এমন কথা শুনে আমার হাতে থাকা ফুলের তোড়াটা পড়ে গেল। আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমার কারণে আজ নিরীহ এক লোকের প্রাণ গেল, আর তাদের পরিবারের বা এখন কি অবস্থা। আমি তো চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে সাদিয়াকে ভালো করতে, কিন্তু সাদিয়া যে আমাকে ধ্বংস করার পায়তারা করতেছে তা তো জানতাম না। সত্যি বলতে কি, কয়লা ধুলে ময়লা যায় না, আর মিস সাদিয়া তৈরি থেকো তোমার নিজের ধ্বংসের জন্য। তো আমি সেদিন অফিস থেকে বিকেলে বাসায় ফিরতেছিলাম, একটা ফুলওয়ালা ছোট মেয়ে সাদিয়াকে বারবার বলতেছে আবার একটা ফুল নেন, মাত্র 10 টাকা দাম। সারাদিন একটা ফুলও বেচতে পারে নাই, আর সাদিয়া সেই ছোট মাসুম বাচ্চাটাকে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। সেই সময় একজন ভিক্ষুক এসে সাদিয়ার কাছে ভিক্ষা চাইলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সেই সময় আমার অনেক রাগ হলেও কিছু করতে পারিনি সাদিয়াকে। সাদিয়া চলে যাওয়ার পর ভিক্ষুক আর ছোট মেয়েটার হাতে কিছু টাকা দিয়ে বাসায় চলে আসি। আমি সেখান থেকে বাসায় চলে আসি, আবার অফিসের কাজে মনোযোগ দেই। এবার চিরতরে সাদিয়াকে মন থেকে মুছে ফেলেছে, এবার শুধু প্রতিশোধের আগুন মনে জাগতেছে। সাদিয়াকে এমন এমন কষ্ট দেব যা সে নিজেও কল্পনা করতে পারবে না। সাদিয়া, তৈরি হও নিজেদের ধ্বংস দেখার জন্য। আমি প্রায় 10 দিনের মতো কলেজে যাই না। 10 দিন পর কলেজে গেছি, তখন আবার সাদিয়া আমার সামনে চলে এসেছে। আমি সাদিয়াকে পাত্তা না দিয়ে ক্লাসে গেলাম, সেখানেও গেল, স্যারকে রাগ দেখালো। সাদিয়া যাতে স্যার ক্লাস করানো বাদ দিয়ে চলে যায়, আর স্যার তাই কইলো। আমরা তো সাদিয়ার এমন ব্যবহার দেখে রাগের উপর রাগ উঠতে থাকলো। আজ আবার ইতি বাসার ওদের কেউ আসে নাই। আমি ক্লাস থেকে বের হয়ে বট গাছের নিচে এসে বসলাম। সাদিয়াও আমার পিছু পিছু চলে আসলো। এই, আপনি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না নাকি? তুমি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না। দেখো, আমি সেই আগের মতো গন্ডি বদমেজাজি অহংকারী মেয়ে আছি? আমি কি আগের মতো কোনো কিছু করি? এবার সত্যি সত্যি তোমাকে আমি ভালোবাসি।
সব মিথ্যা নাটক আপনার মিস সাদিয়া। কোনো মিথ্যা না। তোমাকে কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না আমি। আবার যে আমার সাথে ছলনা করবে না তার কি প্রমাণ আছে? প্রমাণ হলো তোমার চিন্তা করতে করতে দেখো কতটা শুকিয়ে গেছি। তোমার কথা ভেবে রাতে ঘুমোতে পারি না। দেখো চোখে নিচে কালো দাগ পড়ে গেছে। তোমার চিন্তায় থাকতে থাকতে নিজের খাওয়া ছেড়ে দিয়েছি। আর দেখো তোমার সাথে কাউকে দেখতে নিজেকে ঠিক রাখতে পারি না। খুব ভালোবাসি তোমাকে আমি। আমাকে যে ভালোবাসো আমার জন্য কি করতে পারবে শুনি? তুমি যা বলবে তাই শুনবো আমি। যা বলবো তাই করবে তো? হ্যাঁ, তোমাকে আপন করে পেতে সব করতে রাজি আছি আমি। তাহলে তোমাকে একটা ছোট্ট প্রমাণ দিতে হবে। বলো কি করতে হবে? সব করব আমি, সব করব। তবু তোমাকে আমার চাই। আমাকে যদি সত্যি মন থেকে ভালোবেসে থাকো তাহলে আমার সাথে রুম ডেট করতে পারবে। শামীম, কি বলতেছো এসব তুমি? তুমি না একদিন বলেছিলে ভালোবাসা করে এসব করা হারাম? তাহলে আজ কেন তোমার মুখে এসব কথা? একবার তোমাকে বিশ্বাস করে ঠকেছি, আর তোমাকে ভালোবাসার অপরাধে আমার সাথে কি কি করেছো মনে আছে? এমনকি আমাকে মেরে ফেলতে পর্যন্ত চাইছিলে তুমি। এবার যে তেমন কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? আর তুমি যদি সত্যি আমাকে আপন করে পেতে চাও তাহলে রাজি হয়ে যাও। আর তুমি এটাও ভালো করে জানো তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি। এসব না করলে কি হবে না শামীম? অন্য কিছু বলো। দেখো, আমিও তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। আমি তোমাকে সারা জীবনের জন্য কাছে পেতে চাই, তুমিও চাও। সবচেয়ে বড় কথা, বাবা আমাকে সম্পত্তির 80% লিখে দিয়েছে। আর বাবা আমার বিয়ে ভাবের ছোট বোনের সাথে ঠিক করেছে। এখন বলো তুমি কি করবে? আমি রাজি। তুমি যা বলবে তাতেই রাজি। আমি প্লিজ, তুমি অন্য কাউকে বিয়ে করো না। তোমার আর আমার সম্পত্তি একখানে করলে কত হবে তা জানো? আমি রাজি আছি। আমি তোমাকে আর তোমার সম্পত্তির জন্য সব কিচ্ছু করতে পারি। আমার সম্পত্তির জন্য মানে? আরে বাবা, আমরা তখন রাজার হালে থাকবো সেটা বলতে চেয়েছি। আর আমাদের সন্তানরা কোনো অভাব পাবে না সেটা বলেছি। তা বলো, কবে তুমি আমার সাথে রুম ডেট করতে চাও? আজকেই। কখন? আজ সন্ধ্যার পর তোমার বাসার সামনে থাকবে। আমি তোমাকে পিক আপ করে নেব আর সারা রাত দুজন অন্য জগতে চলে যাব। সারা রাত কেন? ও তুমি বুঝবে না। আর শোনো, তোমার বাসায় বলবা তুমি তোমার বন্ধুদের নিয়ে পার্টিতে যাবে, সকালে বাসায় ফিরবে। ঠিক আছে। আমি সেখান থেকে চলে আসলাম। আমি আসার পর সাদের গুন্ডে বান্ধবীগুলো সাদের কাছে গেল। কি বলো রে? রাজি হয়ে গেছে। ওয়াও দোস্ত। কিন্তু ওর সাথে আজ রাতে রুম ডেট করতে হবে। কি বলিস তুই? বাদ দে, এসবের দরকার নেই। আরে বুঝবি না তোরা, রুম ডেট ঠিকই করব। আর ওর বাচ্চার মাও হব। আর ওই বাচ্চার কথা বলে ওকে পথের ফকির করব। তোরা এসব বুঝবি না। আমি সেখান থেকে আসার পর মুখে শয়তানি হাসি। আজ আমি সফল। সাদিয়ার ধ্বংসের প্রথম ধাপ এটা। এবার থেকে বুঝবি শামীম কি জিনিস আর কে পথের ফকির হয়। তারপর তো জানেই, সাদিয়াকে ওর বাসার সামনে থেকে নিয়ে গেলাম একটা ভিআইপি হোটেলে, আর তাকে নিয়ে গেলাম বর্তমান। সারা রাত সাদিয়াকে করছি না ভালোবেসে তা নিজেও জানি না। সাদিয়াকে সারা রাত ঘুমাতে দেয়নি আমি। ধর্ষক যেমন কোনো মেয়ে বা নারী যেভাবে করে ঠিক সেইভাবে আমি সাদিয়ার সাথে আচরণ করেছি। যতবার তার সাথে মিলিত হয়েছি ততবার সাদিয়ার চোখ দিয়ে পানি ঝরেছে আর ব্যথায় চিৎকার করেছে। পুরো সাদা চাদর রক্তে লাল হয়ে গেছে আর সাদিয়ার সারা শরীরে আমার কামড় আর নখের দাগ লেগে আছে। ভোর রাতের দিকে দুজনে ঘুমিয়ে পড়ি। সাদিয়া আমাকে জোরে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমায়। যখন আমার ঘুম ভাঙে তখন মোবাইল হাতে নিয়ে দেখি 10:43 বাজে। আমি সাদিয়ার দিকে তাকিয়ে নিষ্পাপ ভাবে আমাকে জোরে ধরে ঘুমিয়ে আছে। সাদিয়ার দিকে তাকিয়ে দেখলে মনে হয় না সাদিয়া এতটা খারাপ হতে পারে। সাদিয়ার শরীরের দিকে তাকিয়ে দেখি ফর্সা শরীর, আমার কামড় আর নখের দাগে কেমন যেন লাল আর কালো দাগের মতো হয়ে আছে। আর যদি সাদিয়ার মনে খারাপ উদ্দেশ্য না থাকতো তাহলে আমাদের সময়টা আরো সুন্দর হতো। আমি সাদিয়ার শরীরের দিকে তাকিয়ে একটা শয়তান হাসি দিয়ে ওর মাথাটা আমার বুক থেকে সরিয়ে বালিশে রাখলাম। আমি বিছানা থেকে উঠে হোটেল রুমের ব্যালকনিতে গেলাম। সেখানে গিয়ে বাইরের আবহাওয়া দেখতে লাগলাম। আজকের সকালটা আমার কাছে অন্যরকম লাগতেছে। আমি একটা সিগারেট ধরলাম আর মনের সুখে টানতে থাকলাম। আমি বাইরের দিকে তাকিয়েছি, হঠাৎ অনুভব করলাম সেজন্য আমাকে জড়ে ধরেছে। আমি পেছন ঘুরে দেখি সাদিয়া বিছানার চাদরটা বুক পর্যন্ত জড়িয়ে রেখে আমাকে ধরেছে এবং আমার উন্মুক্ত পিঠে কিস করতেছে। সকাল সকাল আবার শুরু করে দিলে।
তুমি এত কথা বলো কেন? আমি তোমাকে না, আমার জীবনটাকে আদর করতেছি। এখন এসব বাদ দিয়ে যাও, ফ্রেশ হও, আমাদের যেতে হবে। প্লিজ থাকি না আরো কিছু সময়, এই মুহূর্তটা মিস করতে চাচ্ছি না। তোমার জন্য সামনে আরো কত কি অপেক্ষা করতেছে সেটা বুঝলে না? মানে? কিছু না, যাও ফ্রেশ হও গিয়ে। যাব না। আবারও সাদিয়ার পাগলামি শুরু হয়ে গেল। সাদিয়া আমাকে এলোপাতাড়ি কিস করা শুরু করলো। আমার ঠোঁট জোড়া তার ঠোঁটের সাথে এক করে দিল। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সাদিয়াকে কোলে করে নিয়ে আবারও বিছানায় গেলাম। শুরু হয়ে গেল অবৈধ সমগ্র শারীরিক মেলামেশা। সবকিছু হওয়ার পর সাদিয়াকে বিছানায় রেখে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আসার পর সাদিয়া গেল ফ্রেশ হতে। সাদিয়া যখন ওয়াশরুমে হেঁটে যাচ্ছিল তখন সে হাঁটতে পারতেছিল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে সে ওয়াশরুমে গেল। সাদিয়া ওয়াশরুমে ঢোকার পর আমি খাবার অর্ডার করলাম। সাদিয়া ফ্রেশ হয়ে আসার পর তার মেঝেতে পড়ে থাকা পোশাক পরে নিল। তারপর দুজনে একসাথে খাবার খেলাম। খাবার খাওয়ার পর সাদিয়াকে নিয়ে যখন হোটেল থেকে বের হবো তখন সে হাঁটতে পারতেছিল না। সাদিয়াকে কোনো না বলে কোলে তুললাম। সাদিয়া তো পুরো অবাক হয়ে গেল এবং হোটেলের সবাই কেমন করে তাকিয়েছিল। সাদিয়াকে কোলে করে নিয়ে গাড়িতে বসলাম আর আমি ড্রাইভিং সিটে বসলাম। তুমি সবার সামনে আমাকে এমন করে নিয়ে আসলে কেন? তোমার যে খুব কষ্ট হচ্ছিল, তোমার কষ্ট যে আমি সহ্য করতে পারি না। আমাকে এত ভালোবাসো তুমি? শুধু এতটুকু দেখলে সামনে দেখতে থাকো তোমাকে কতটা ভালোবাসি আমি। আমার না খুব ব্যথা করতেছে, সহ্য করতে পারতেছি না। সামনে কোনো ফার্মেসি পেলে ব্যথার ওষুধ নিয়ে দেবো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি গাড়ি চালাতে শুরু করে দিলাম। গাড়ি যখন সাদিয়ার বাসার কাছাকাছি এসেছে তখন সামনে একটা ফার্মেসি দেখতে পেলাম এবং সেখান থেকে ব্যথার ওষুধ এবং পিল নিলাম। বুঝতে পেরেছেন তো? ফার্মেসি থেকে ওষুধ নিয়ে গাড়িতে আবার উঠলাম আর গাড়ি চালাতে শুরু করে দিলাম। যখন সাদিয়ার বাসার কাছে এসেছি তখন গাড়িতে থাকা পানির বোতল আর ওষুধগুলো সাদিয়াকে খেতে দিলাম আর সাদিয়া তা খেয়ে নিল। 3টা ট্যাবলেট ছিল কেন? 2টা ব্যথার ওষুধ আর একটা গ্যাসের, বুঝলে তুমি বেবি? এত কেয়ার করতে কে বলেছে তোমাকে? তোমার কেয়ার না করলে যে সামনে তোমার জন্য আরো কত কি অপেক্ষা করতেছে তা বুঝবে কেমন করে বেবি? তোমার কথার কোনো মানে বুঝলাম না। পরে ঠিকই বুঝতে পারবে, এখন বাসে যাও। তাড়িয়ে দিতেছো আমাকে তুমি? তোমাকে কেন তাড়িয়ে দেবো? তাহলে যেতে বলতেছো কেন? তোমার কাছে থাকি না, আমার তোমার কাছে থাকতে খুব ভালো লাগে। তোমাকে একবারের জন্য আমার কাছাকাছি রাখবো বেবি। সত্যি তো? বেবি, এখন যাও, তোমার রেস্টের প্রয়োজন। সাদিয়া গাড়ি থেকে নামার আগেই আমাকে ডিপ একটা লিপ কিস করে গেল। সাদিয়া ওদের বাসার ভেতরে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেল। তা দেখে আমার মুখে শয়তানে হাসির রেখা ফুটে উঠলো। এবার থেকে তোর কান্না করার পালা সাদিয়া, এখন থেকে বুঝবি এই শামিম কি জিনিস। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে দিলাম এক লম্বা ঘুম। টানা 3 দিন আমি কলেজ না গিয়ে অফিস যাওয়া আসা করা লাগলাম। 4 দিনের মাথায় আমি কলেজ গেলাম। যখন আমি আমার ক্লাসে ঢুকতে যাবো তখনই সাদিয়া আমার সামনে এসে দাঁড়ালো। তুমি এই 4 দিন কলেজে আসলে না কেন? আর তোমার ফোন নাম্বার বন্ধ কেন? আমি কলেজ আসা না নিয়ে আপনার এত কি? আর মনে নাই আপনার আমার হাতের মোবাইলটা আপনি আগুনে পুড়িয়ে ফেলেছিলেন? এই, তুমি আমাকে আপনি করে বলতেছো? তোমার কি হয়েছে? এভাবে রেগে আছো কেন আমার উপরে? এই যে মিস সাদিয়া, ভদ্র হয়ে কথা বলুন। আর হ্যাঁ, ভুলে যাবেন না আমি আপনার সিনিয়র। ফাজলামো রাখো তো, বলো না কি হয়েছে তোমার? শরীর খারাপ করতেছে তোমার? মেয়ে, কোন অধিকারে আমার গায়ে হাত রাখেন আপনি? কি বলো এসব তুমি? আর তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এখানে অধিকারের কথাটা আসবে কোথা থেকে? মেয়ে, কে আপনাকে ভালোবাসে? কি সব আবল তাবল কথা বলেন আপনি আমাকে? প্লিজ এভাবে বলো না। সেই দিন রাতের কথা কি সব ভুলে গেলে? দেখো না, তোমাকে আমি অনেক ভালোবাসি, প্লিজ এসব বলে আমাকে আর কষ্ট দিও না। দেখুন, এসব বাজে কথা রাখুন আপনি, বুঝলেন? আর সামনে থেকে সরে দাঁড়ান, ক্লাসে যাবো। আমি সাদিয়ার পাস কেটে ক্লাসে চলে গেলাম। আজ ইতি বাসায় এসেছে, আমরা একসাথে ক্লাস করলাম। ক্লাস শেষ করে বাইরে এসেছি, আবারও সাদিয়া আমার সামনে এসেছে। হেই চলো, আজ একসাথে ঘুরতে যাব, অনেক দিন হলো তুমি আর আমি ঘুরি না। এই যে কে হে আপনি? আমার আর বারবার কুকুরের মতো আমার পিছনে পিছনে ঘুরতেছেন কেন? আমি কুকুর হলাম এখন তোমার কাছে? এই শামিম, আমার এসব আর ভালো লাগতেছে না, আমি গেলাম। আরে এ মেয়ের দিন কি দিন কাহিনী ভালো লাগে না, আমিও গেলাম। ইতি বাসায় চলে গেল। সাদিয়া আর ওর বান্ধবীগুলো এখন আমার কাছে আছে। আমি তো তোমাকে এখন অনেক ভালোবাসি, সেটা তোমার বন্ধু বান্ধবীকে বলো না কেন? দেখো ওরাও কিভাবে আমাকে কথা শুনিয়ে গেল। যেমন কুকুর তেমন মুকুর। চলো আজ বাসায় গিয়ে সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিই, আর আব্বু আম্মুকে তোমার বাসার বিয়ের কথা বলার জন্য পাঠিয়ে দিব পরে। আপনি কি আমার লেভেলের?
আমি কোথায় আর আপনি কোথায় একবার ভেবে দেখেছেন? একদিন আপনি আমাকে বলছিলেন ভালোবাসতে গেলে যোগ্যতার লেভেল লাগে, সুতরাং আপনি আমার কাতারে পড়েন না। প্লিজ আগে সব কিছু ভুলে যাও না, আবার সব শুরু করি ভালো করে। তোমার কথা মতো তো আমার সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি। এই যে শোনেন মিস সাদিয়া, আমার জিএব আছে, আর কালকে তার সাথে আপনার পরিচয় করে দেবো। আর রিয়া, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন যাব না, অবশ্যই যাব। আপনার সাথে যেতে পারা আমার সৌভাগ্যের ব্যাপার। আমি সাদিয়ার সামন দিয়ে রিয়ার কোমর জড়ি ধরে গাড়িতে নিয়ে রিয়াকে তুললাম, আর সাদিয়া সেখানে চোখের পানি ছেড়ে দিল। সাদিয়া যেন এখনো ঘোরের মাঝে আছে, তার সাথে এসব কি হচ্ছে। আমি রিয়াকে ওর বাসায় নামিয়ে দিলাম আর আমার বাসে চলে গেলাম। বাসায় গিয়ে দেখি ভাবির ছোট বোন সোনালি এসেছে। শামীম, এই হলো আমার ছোট বোন, এতদিন দেশের বাইরে ছিল, এখন থেকে আমাদের সাথে এই বাসাতেই থাকবে। আর শোন, তোর কলেজে সোনালীকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে সোনালী তোর সাথে কলেজ যাবে আর তোর সাথে আসবে। তোমার বোনের কোনো আপত্তি না থাকলে আমারও নাই। আপনার সব কথা আমি আপুর কাছ থেকে শুনেছি, বুঝলেন? সোনালির সাথে তোর বিয়ে দিব, আমরা সব ঠিকঠাক করাই আছে। তোমরা যা ভালো মনে করো তাই হবে। যা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নিচে খেতে হয়। আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে যখন নিচে খেতে আসবো তখন সোনালি আমার রুমে ঢুকলো। কিছু বলবেন নাকি আপনি আমাকে? এই, আপনি আপনি করতেছেন কেন? তাহলে কি বলবো? এখন তুমি করে বলবেন, আর আজ থেকেই আমাকে আপনার বউ মনে করবেন। এত দূর? জি, এত দূর। আর শুনুন, এবার একটু আপনার ওই সাদিয়া না আদিয়া, তার সম্পর্কে আমাকে একটু বলুন তো। তুমি এবার তো আমাকে আপনি বলা শুরু করে দিলে। সরি, ভুল হয়ে গেছে। এবার বলো তো ওই রাক্ষসী মেয়েটার সম্পর্কে। আমি এক এক করে সোনালিকে সাদিয়া আর আমার যা কিছু হয়েছে সব বলে দিলাম, শুধু রুম রেটের কথা বাদ দিয়ে। আমার কথা শুনে সোনালির চোখের কোণে পানি এসে গেছে। আরে তুমি এত কান্না করতেছো কেন? এখন আমি ঠিক আছি, কোনো সমস্যা নাই। শোনো, কাটা দিয়ে কাটা তুলতে হয়, তা নিশ্চয়ই জানো। এখন থেকে আমি তোমার হবু বউ না, তোমার জিএফ, বুঝলে? এবার থেকে যত প্রেম ভালোবাসা আমার সাথেই করবে তুমি, আর সাদিয়ার সামনে সব সময় আমার সাথে চেপে চেপে থাকবে। এবার থেকে সাদিয়া দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে, বুঝেছ? আমিও সেটাই চাই, কারণ তার অহংকার এখনো কমে নাই। ওর সব অহংকার ভেঙে দেবো, পথের ফকির বানাবো ওকে আমি। আর আমি তোমার সেই পথের সঙ্গী, বুঝলে? এখন চলো নিচে খেতে যাব আমরা। সোনালী সম্পর্কে বলি আপনাদের। সোনালী ভাবের ছোট বোন। এতদিন সে ভারতের মুম্বাইয়ে পড়াশোনা করেছে। মুম্বাই শহরে ভাবের বাবার ব্যবসা আছে, সেই সুবাদে এতদিন সোনালী সেখানেই ছিল ওর বাবার সাথে। আর মাঝে মাঝে দেশে আসলেও আমাদের বাসায় সে আসতো না। এমনি ভাইয়ের বিয়ের সময় সোনালীকে দেখিনি, শুধু শুনেছি ভাবে একটা ছোট বোন আছে। এবার শুনুন, কেনই বা সোনালীর সাথে আমার বিয়ে ঠিক করেছে ভাবি মা, বাবা, ভাইয়া। মনে আছে যখন সাদিয়া আমাকে মেরে হাত পা ভেঙে দেয়, সেই সময় ভাবি বাসার সবাইকে সোনালীর কথা বলে, আর আমার পারফেক্ট সঙ্গী হিসেবে নাকি সোনালী। আর সোনালী দেখতেও সাদিয়ার চেয়ে অনেক সুন্দর, আর গল্পের নায়িকা সোনালীও, বুঝেছেন? তো পরের দিন আমি সোনালীকে সাথে নিয়ে কলেজে গেলাম। আজ কেন জানি সাদিয়াকে কলেজে দেখতেছি না, মনে মনে অনেক খুশি হলাম। আমি সোনালীকে নিয়ে অফিসে গেলাম, সব ফর্মালিটি শেষ করে ক্লাসরুমে দেখিয়ে দিলাম। সোনালী পদার্থ বিজ্ঞানের ছাত্রী, 3য় বর্ষ। ক্লাস শুরু হতে যেহেতু এখনো সময় আছে, তাই আমি সোনালী দুজনে বট গাছের নিচে গিয়ে বসে পড়লাম। আমরা সেখানে বসার কিছুক্ষণ পরেই ইতিহার বাসায় চলে আসলো। এসে সোনালীকে আমার সাথে দেখে, শামীম, তোর সাথে এই মেয়েটাকে? আয় পরিচয় করে দেই তোদের সাথে। ওর নাম হলো সোনালী, আজই আমাদের কলেজে 3য় বর্ষে ভর্তি হয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগে। হ্যালো, আমি বাসার শামীমের বন্ধু, আর আমরা একসাথে পড়ি। আমি ইতি, আমিও ওদের সাথেই পড়ি। আমার আরও একটা পরিচয় আছে। কি সেটা? আমি শামীমের জিএফ এবং ওর হবু বউ, বুঝলেন? তাহলে তো আপনি আমাদের ভাবিও হলেন। ভাবি বলার এখনই কোনো দরকার নেই, আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? ঠিক আছে। আর শামীম, তোর জীবনে মনের মতো কেউ এলো বলে? আমরা কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। সোনালী তো আমার গা ঘেঁষে বসে আছে। হঠাৎ কোথা থেকে যেন সাদিয়া এসে সোনালীকে আমার কাছ থেকে সরিয়ে দিল। সাদিয়ার এমন করা দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম। এই মেয়ে, কে তুমি? আর আমার কলিজার সাথে এভাবে গা ঘেঁষে বসে হাসতেছো কেন? এটা কি ধরনের ভদ্রতা? আর আপনি বা কে? আমি যে হই না কেন, আগে বলো তুই কে? আমি এই কলেজের নতুন, আর আমার নাম সোনালী, অনার্স 3য় বর্ষে আমি।
ও আমাদের বন্ধু, আর তুই কেন ওকে এভাবে সরালি? ওই মেয়ে কি করে তোমাদের সবার বন্ধু হতে পারে? তুই আমাদের সাথে ঠিক যেমন করে বন্ধুত্ব করেছিলি ঠিক তেমন করে। এই যে মিস সাদিয়া, এ হলো আমার জিএফ এবং আমার হবু বউ। তবে আপনার মতো ছোট ঘরের নোংরা রাজনীতি করা ঘরের মেয়ে না। এটা আমি না আর বিশ্বাস করি না। তুমি শুধু আমার, আর কারণ না। আপনি মানলেই কি আর না মানলেই কি? আর কান খুলে শুনে রাখুন, আমার হবু স্বামীর আশেপাশে যেন আপনাকে না দেখি, বুঝলেন? এই বাসার সোনালি, চলো তো ক্লাসে যাব। শামীম তুই আয়, এসব খারাপ মানুষের সাথে থাকলে দম বন্ধ হয়ে মারে যাব আমি। ইতির এমন কথা শুনে সাদিয়া ইতির দিকে কেমন করে তাকিয়ে থাকলো। আমরা যখন সেখান থেকে চলে আসবো তখন সাদিয়া আমার হাত টেনে ধরলো। আমি ঘুরে দেখি সাদিয়ার চোখে পানি। অন্যদিন হলে হয়তো বা আমার খুব কষ্ট হতো, কিন্তু আজ হচ্ছে না আমার। আমি পেছনে ঘুরে দেখা মাত্র সাদিয়া অন্য হাত দিয়ে ওর চোখের পানি মুছে ফেললো। এক দৃষ্টিতে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সাদিয়ার সাদা গাল পুরো লাল হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে আছে। এবার কেন জানি আমাকে খারাপ লাগতেছে, তবুও নিজেকে সামনে নিলাম। আমার হাত ধরার সাহস আপনি কোথা থেকে পান? নিশ্চয়ই ভালোবাসার মানুষের হাত ধরতে সাহস লাগে না। আর আমাকে হাসাইন না। আর কবে বা কখন কে কাকে ভালোবেসেছে? তুমি আমাকে সব সময় ভালোবেসেছো এবং আমি তোমাকে ইগনোর করেছি। আজ আমি যখন তোমাকে ভালোবাসি, তুমি কেন আমাকে ভালোবাসো না? একটা কথা মনে রাখবেন মিস সাদিয়া, কাউকে ভালোবাসতে না পারেন তবে তাকে নিয়ে খেলবেন না, আর সেই মানুষটাকে আঘাত করবেন না। আর সে আপনি আমার সাথে কি কি করেছেন মনে আছে? আপনার এই ছলনার চোখের পানি আমাকে না দেখালেও চলবে মিস সাদিয়া। আর হ্যাঁ শুনুন, আমার ভালোবাসার মানুষ মানে আমার হবু বউ কিন্তু আছে, সুতরাং আমার কাছে আর আসার চেষ্টা করবেন না। আমি তো ওই বাদরের মেয়ে পেতনিটাকে ডোবায় চুবাবো। ওর সাহস কি করে হয় আমার জীবনটাকে তার করে নিতে? হাত ছাড়বো না আমি ওই পেতনিকে। ওকেও উচিত শিক্ষা দেব। সোনালের যদি তিল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেন তো আমার হাত থেকে আপনাকে এই দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। ওর ক্ষতি করলে কি করবে তুমি? মারবে? আচ্ছা মারো, তবুও তোমার হাতে মরতে তো পারবো। এই আপনার এসব ফালতু কথা রাখেন তো, যত সব আজাইরা মেয়ে কোথাকার। আমার কথা এখন তোমার কাছে আজাইরা মনে হচ্ছে, যখন আমার সাথে সাথে থাকতে কথা বলতে কখন মনে হয় নাই? যখন আমাকে দেখতে না পেয়ে, আমার সাথে কথা বলতে না পেরে পাগলের মতো হয়ে গিয়েছিলে, তখন তোমার মনে হয়নি? যখন সামান্য ভালোবাসা বাবার আশায় আমার পিছু পিছু ঘুরতে, তখন মনে হয় নাই তোমার? সব ছিল তখন আপনার অভিনয়, আর আমি তখন একটা ভুল মানুষের প্রেমে অন্ধ ছিলাম, ভালোবেসেছিলাম আমি, আপনি না। সুতরাং আপনার এসব মানুষ দেখানো নাটক আর অভিনয় রাখুন তো। যাদের হাত থেকে আমার হাত ঝটকা মেরে ছাড়িয়ে নিলাম। আমি যখন ক্লাসের দিকে যাব তখন সে বারবার আমার হাত ধরতেছে, আমি ছাড়িয়ে নিতেছি। শেষ পর্যায়ে সাদিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সেখান থেকে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে যখন বের হয়েছি তখন দেখি সাদিয়া আমার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমি ইতি বাসারকে বিদায় জানিয়ে সোনালী সহ গাড়ির কাছে গেলাম। গাড়ির কাছে যাওয়া মাত্র সাদিয়া সোনালীকে টেনে মাটিতে ফেলে দিল। তোর কত বড় কলিজা, তুই আমার শামীমের সাথে যেতে চাস? এই মেয়ে, আপনার কি অহংকার কমে নাই? আপনার কি গুন্ডামি সব জায়গায়? আমার অহংকার কোনোদিনও কমবেও না। তোমাকে বিয়ে করে আমার পায়ের নিচে রাখবো। তোমাকে কি কি করব তা ভেবেও পাবে না। কে কার পায়ের কাছে থাকে তা সময় বলে দেবে। আর সোনালীর গায়ে হাত তোলার জন্য আপনাকে আমি মারতে পারতাম, তা করলাম না, কারণ এই সোনালীকে ফেলে দেওয়ার সাজাও আপনি পাবেন। যা মন চাই করিও, কিন্তু তোমাকে আমার গোলাম বানাবই, ছোট লোক কোথাকার। সোনালী মাটি থেকে উঠে দাঁড়িয়ে, কাকে ছোট লোক বলেন আপনি? আরে স্বামীর মতো বড় লোক ছেলে এই শহরেও পাবেন না। আর হ্যাঁ, শুধু আমি শামীমের জন্য একাই পাগল তা না, এই শহরের এমপি মন্ত্রীর মেয়েও তার জন্য পাগল। আর তোর সন্দেহ, আপনার মতো রাস্তার মেয়ের সাথে কেমন করে শামীম সম্পর্কে জড়িয়ে গেছিল? আপনাকে দেখলেই তো মনে হয় কোনো অভদ্র মাস্তান ঘরের মেয়ে আপনি। তোকে আজ মেরেই ফেলবো। অনেক কথা বলেছিস তুই। তোর কারণে আমি শামীমকে হারাতে পারবো না। আজ তো তোকে আমি এখানেই শেষ করে দিব। সাদিয়া যখন সোনালীকে মারতে যাবে তখন আমি দুজনের মাঝে দাঁড়ালাম। সোনালী আমার পিছনে আর সাদিয়া আমার সামনে। আমি চোখ মুখের আগের লোক নিয়ে সাদিয়ার দিকে তাকিয়ে থাকলাম। আর এক পা যদি এগিয়েছেন তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।
এখন তোমার কারণে বেঁচে গেল, কিন্তু পরে বাঁচতে পারবে না, আমার ভাইয়েরা বাঁচতে দিবে না। আর তুমি তো ভালো করেই জানো আমার বাবার ক্ষমতা সম্পর্কে। আমাকে ছোট লোক বলিস, আমরা যদি সারা জীবন পায়ের উপর পা তুলে খাই তবুও আমাদের সম্পদ শেষ হবে না। করো তো গুন্ডামি, চাঁদাবাজি, উপার্জন তো আর জানো না। তোমাদের ছোট লোক বলবো না তো কাকে ছোট লোক বলবো? এবার বুঝবি এই সাদিয়া আর তার ভাইয়েরা কি জিনিস। এবার তুই একাই তোর বাসায় চলে যাবি, আমি শামীমের সাথে ওর বাসায় যাব আর বিয়ের কথা পাকা করে আসবো। সাদিয়া আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আফসোস আমি কি অ্যাকচুয়াল পরিমাণও নড়াতে পারলো না সেখান থেকে। শোনেন মিস সাদিয়া, এতদিন জানতাম আপনি গুন্ডি, বদমেজাজি, অহংকারী মেয়ে, কিন্তু এখন দেখতেছি আপনি নির্লজ্জ, বেহায়া আর লোভী মেয়ে। তোমাকে আপন করে পেতে আমি সব খারাপ কাজ করব, এখন চলো। সাদিয়া আবারও আমার হাত ধরে টানতে থাকলো, কিন্তু সে আমাকে টানতেছে, নড়াতে পারতেছে না। আমি এবার হাতের সমস্ত শক্তি দিয়ে দিলাম থাপ্পড়, আর সাদিয়া অনেক দূরে গিয়ে পড়ে গেল। আমি সাদিয়ার সামনে সোনালীকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসলাম। সাদিয়া কাঁদো কাঁদো আর রাগি মুডে আমাদের দুজনের দিকে তাকালো। আমি গাড়ি চালিয়ে সেখান থেকে সোনালী সহ বাসে চলে আসলাম। সোনালী মা, কলেজের প্রথম দিন তোমার কেমন কাটলো? ওই শয়তান মেয়েটার জন্য একটু ভালো কাটে নাই আন্টি। শামীম, তুই থাকার পরও ওই বদমাস মেয়েটা কেমন করে সোনালের সাথে লাগতে আসে? মা দেখো, যারা খারাপ তারা তো খারাপই, তাদের শত চেষ্টা করেও ভালো করা যায় না। তবে একটা সুযোগের অপেক্ষায় আছি আমি। শুনেছি মেয়েটা খুব খারাপ, যদি সোনালীর কোনো ক্ষতি করার চেষ্টা করে। আমি যতদিন বেঁচে আছি সাদিয়া সোনালীর কোনো ক্ষতি করতে পারবে না, আর সব তোমাদের মতো করেই হচ্ছে। চিন্তা করো না, সোনালী তো আমার সাথেই থাকতেছে, সুতরাং চিন্তার কোনো কারণ নাই ভাবি। তাহলে যা, গিয়ে ফ্রেশ হয়ে খাবি তোরা দুজন। আমি আমার রুমে, সোনালী ওর রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দুজনে হালকা কিছু খেয়ে একটু বিশ্রাম নিয়ে গাড়ি বের করে সোনালী সহ ঘুরতে বের হলাম। আমরা দুজনে একটা লেকের পাড়ে চলে আসলাম। অন্যদিনের তুলনায় আজ মানুষ খুব কম আছে। আমরা দুজনে একটা নির্জন জায়গায় গিয়ে বসলাম। আচ্ছা, সাদিয়াকে আমার না খুব ভয় করে। কেন? যদি আমার বা তোমার কোনো ক্ষতি করে, আর তাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। আরে বাবা, এত চিন্তা করতেছো কেন তুমি? আমি আছি না, আমি যতক্ষণ তোমার পাশে আছি। ওই সাদিয়া কেন, তার কোনো ছায়াও তোমার ক্ষতি করতে পারবে না। আমার মন বলতেছে সাদিয়া তোমাকে ভালোবাসে না, আর এটাও মনে হচ্ছে সাদিয়া তোমার ক্ষতি করতে কোনো দ্বিধা করবে না। তুমি তাও পাশে আছো, যখন টের বাবা সাদিয়া তোমার বা আমার কোনো ক্ষতি করতে পারে, তাহলে আমাকে সাবধান করে দিবে তুমি। এখানে তো আমি বেশি দিন থাকতে পারছি না, কিছুদিন পর তো আবারও মুম্বাই যেতে হবে আমাকে। যাবে তো কিছুদিনের জন্য, আবার তো ফিরে আসবে। ভয়টা তো সেখানেই, যদি আমি যাওয়ার পর কোনো কিছু হয়ে যায় তখন আমি কি করব? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? কিছুই হবে না, এসব কথা তুমি বাদ দাও তো। চিন্তাকে আর সাধে করি? তোমার দায়িত্বটা যে আমাকে দিয়েছে সবাই। হয়েছে, আর কোনো কিছু বলতে হবে না। এবার এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করো তো। আমি আর সোনালী সেখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম। সূর্য ডুবে যাওয়ারই আমরা সেখান থেকে উঠি, তারপর সেখান থেকে আমরা বাসায় চলে আসি। রাতে খেয়ে আমরা যে যার মতো করে ঘুমাতে গেলাম। তো আমি যেদিন কলেজে যাই, সোনালীও আমার সাথে কলেজে যায়, আর প্রতিদিন সাদিয়া সোনালীর পিছন লাগবে। আমি যদি না থাকতাম তাহলে এতদিনে সাদিয়া সোনালীর 12টা বাজিয়ে দিত, আর আমার কাছে এসে তো ভালোবাসার কথা বলাই ঘ্যান ঘ্যান করবে, যা আমি সহ্য করতে পারি না। সাদিয়ার মাঝ থেকে এখনো তার অহংকার শেষ হয়ে যায়নি, বরং দিন দিন বেড়েই চলেছে। সাদিয়া পড়া কাবে ভালোবাসি ভালোবাসি করবে, যখন সোনালীর সহ একটু রোমান্টিক মুড থাকবো তখন সে সেখানে গিয়ে বাধা দেবে, বারবার সোনালীর গায়ে হাত তোলার জন্য এগিয়ে আসবে। তো সেদিন আমি আর সোনালী দুজনেই বট গাছের নিচে বসে আছি। সোনালী আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আমি সোনালীর চুলে বেলি কেটে দিতেছি। এর মাঝে কখন যে সাদিয়া এসেছে তা জানি না। আচ্ছা, আমি তো কালকে মুম্বাই চলে যাব 1 মাসের জন্য। এখন যদি তোমার কাছে একটা জিনিস চাই, দিবা? তুমি আমার হবু বউ, আর তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি দেবো না, তা কি করে হয়? বলো তোমার কি চাই, তাই এনে দেবো। আমি না তোমার সাথে একান্ত সময় কাটাতে চাই। কাটাচ্ছি তো আমরা একান্ত সময়। ধুর, সেটা না, মানে রুম ডেট। এই কথা বলতে এত ভনিতা করা লাগে? আমি অনেকদিন থেকে তাই ভাবতেছি। সত্যি তুমি রাজি আছো? রাজি না হওয়ার মতো তো কোনো কথা বলো নাই তুমি। তাহলে আজ রাতটা তোমার আর আমার, কি বলো তুমি? আমিও তো চাই তোমার সাথে কিছু করতে। আর শোনো, তোমার জন্য সুসংবাদ আছে। তুমি মুম্বাই থেকে ফেরার পর কিন্তু তোমার আর আমার বিয়ের তারিখ ফাইনাল হয়ে গেছে।
সত্যি বলতেছো তুমি? তাহলে তো তোমার সাথে রুম ডেট করাই যায়। আমিও তো সেজন্য রাজি হয়ে গেছি, বুঝেছো তুমি? এর মাঝে সাদিয়া এসে আবারও সোনালীকে আমার কোল থেকে তুলে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকলো। সাদিয়াতে এসে এমন কাজ করবে তা কখনো ভাবতেও পারে নাই। যখন সাদিয়া সোনালীকে আবার মারার জন্য হাত তুলবে তখন আমি সাদিয়ার হাত ধরে ফেললাম। এবার আমার দিকে তাকিয়ে সাদিয়াকে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকলাম। সোনালী, তুমি ক্লাসে যাও, আমি এই 2 টাকার নেতার মেয়েকে দেখতেছি। আর সরি, বুঝতে পারি না এই খারাপ মেয়েটা কখন এসে তোমার গায়ে হাত তুলেছে। আমাদের মাঝে এই মেয়েটি বারবার আসে কেন? আমি আজকেই আঙ্কেলকে বলে বিয়ের যত তাড়াতাড়ি করা যায় তার ব্যবস্থা করব। আমারও তো তাই মনে হয়, তুমি যাও এখন তোমার ক্লাসে। সোনালী চলে গেল। আপনার সাহস কি করে হয় আমার হবু ভাইয়ের গায়ে হাত তোলার? ওর সাহস কি করে হয় আমার জীবনকে নিয়ে রুম ডেট করতে যাওয়ার? সে আমার হবু বউ, তার সাথে যা খুশি করতে পারি আমি, বুঝেছেন আপনি? আমি আছি তো, আমি তোমার সাথে রুম ডেটে যাব। যত পারো আমার সাথে রুম ডেট করো প্লিজ। তবু আমার তোমার ভাগ আমি অন্য কাউকে দিতে পারবো না। আমার মন যার সাথে চাবে তার সাথেই করবে, আপনার কি তাতে? এই, তুমি না আমাকে ভালোবাসো? আমাকে ছাড়া নাকি তুমি থাকতে পারবে না? তাহলে কেন এমন কথা বলতেছো তুমি? শোনো না, তুমি যা বলবে আমি তাই করব, তোমার সব কথা শুনবো আমি। প্লিজ, তবুও তুমি আমাকে ছাড়া অন্য কারোর কাছে যেও না। সেটা একান্তই আমার ব্যাপার, আপনার কি? আর আজকের পর যদি আমার বা সোনালীর মাঝে আসার চেষ্টা করেন তো আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। আমি সাদিয়াকে সে দিয়ে ক্লাসে গিয়ে ক্লাস না করে ব্যাগ নিয়ে সোনালীর ক্লাসে গিয়ে ওকে আমার সাথে করে নিয়ে বের হয়ে এলাম। আর সাদিয়ার সামনে বললাম আজ রাতেই সোনালীকে নিয়ে বাসে চলে এলাম। এবং রাতে সোনালী চুপি সারে আমার রুমে এলো। সকালবেলা আবার চুপি সারে নিজের রুমে চলে গেল সোনালী। এমনিতেই সারা রাত ঘুমাতে পারলাম না, যা অত্যাচার সহ্য করেছি সোনালীর, তাই সকালেই ঘুমিয়ে গেলাম। আজ আর কলেজে যাবো না, ঘুম থেকে উঠে অফিসে যাব। আর অফিস থেকে ফিরেই সোনালীকে এয়ারপোর্টে দিয়ে বাসে আসবো, তাই আমি ঘুমিয়ে গেলাম। আর আমার ঘুম ভাঙলো দুপুর 12টার দিকে। আমি গোসল করে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। কি রে, আজ তুইও কেন জানি ঘুম থেকে দেরি করে উঠলি? আর কে আবার আজ ঘুম থেকে দেরি করে উঠলো? কে আবার? আমার আদরের বোন সোনালী। আমি আর সোনালী একে অপরের দিকে তাকাচ্ছি আর মুসকে মুসকে হাসতেছি। কাল রাতের ঘটনা আমার মনে পড়ে গেল। আর সোনালী তো এবার মনে হয় বুঝতে পেরেছে আর লজ্জার নিচের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ বৌমা, হয়তো ওরা অনেক রাত পর্যন্ত পড়েছে, তাই হয়তো ঘুমাতে দেরি হয়েছে। মা, ওরা কি শুধু কাল রাতেই পড়াশোনা করেছে? আর কি করে নাই কোনোদিন? ভাবি, তুমি কি সোনালী আপু আর ভাইয়াকে সন্দেহ করতেছো নাকি? তা নয়, তোরা দুজন একসাথে দেরি করে ঘুম থেকে উঠলো তাই। অত সন্দেহ থাকলে দুজনের বিয়ে দিয়ে দাও, তাহলে আর তোমাকে আপু আর ভাইয়াকে নিয়ে চিন্তা করতে হবে না। সেটা তো পরে হবেই, দুজনের বিয়ে, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয়। বৌমা যাও, স্বামীর কান্না করতেছে, ওকে গিয়ে থামাও। ভাবি চলে গেল ভাতিজার কাছে, এই সুযোগে আমি খেয়ে নিলাম। শোন, অফিস থেকে তাড়াতাড়ি ফিরিস, সোনালীকে এয়ারপোর্টে রেখে আসবি, বুঝলি? আর তোর বাবা ভাইয়া দেরি করে ফিরবে। ঠিক আছে মা, বলতে হবে না। আমি গাড়ি বের করে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি অনেক কাজ জমে আছে, তাই ম্যানেজারকে ডেকে বললাম আজ সবার ছুটি, দেরিতে হবে, আর কেউ যেন কাজে ফাঁকিবাজি না করে। আমার কাজ করতে করতে দেরি হয়ে গেল, মানে প্রায় সন্ধ্যা। হঠাৎ আমার ফোনে কল আসলো সোনালীর। শামিম, কোথায় তুমি? প্লিজ আমাকে বাঁচাও, সাদিয়া আর ভাইয়েরা আমাকে ধরে এনেছে। কোথায় এখন তুমি? আর তোমাকে ধরলই বা কি করে? তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমি একাই এয়ারপোর্টে যাওয়ার জন্য বের হই, কিন্তু হঠাৎ করে সাদিয়া আমাকে তার লোকেদেরকে নিয়ে ধরে ফেলে। আমাকে একটা গোডাউনে বন্দি করে রেখেছে, আর আমি এখন একাই আছি। সবাই একজন মহিলাকে মেরে ফেলার জন্য গেছে। প্লিজ আমাকে বাঁচাও, ওরা এসে গেলে তোমার সাথে কথাও বলতে পারবো না। তোমার মোবাইলের লোকেশন চালু করো, আমি এক্ষুনি আসতেছি। করতেছি, প্লিজ আমাকে বাঁচাও প্লিজ। আমি ফোন কেটে দিয়ে সোনালীর লোকেশন ট্যাগ করলাম। অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমি থানাতে ফোন দিয়ে আমার লোকেশনে আসতে বললাম, মানে আমার ফোনে লোকেশন চালু করেছি, সেই অনুযায়ী ফলো করতে বলেছি। আমি সোনালীর লোকেশন অনুযায়ী সেই জায়গায় গেলাম। এটা একটা পরিত্যক্ত গোডাউন ঘর। আমি গিয়ে দেখি একটা ঘরের ভিতর একজন মহিলাকে লাঠি দিয়ে সাদিয়া মারতেছে আর বলতেছে, তোর স্বামী সুলাইমান ছিল আমার বাবার পথের কাঁটা, আর এখন তুই হয়েছিস।
আমার স্বামীর স্বপ্ন পূরণ আমি করব। আমি নির্বাচনে দাঁড়াবো। তোকে বাঁচতে দিলে না, দাঁড়াবি তুই। তোর মৃত্যু আজ আমাদের হাতে হবে। যেমন করে তোর স্বামীকে মেরেছিলাম ঠিক সেইভাবে তোকে মারবো। কি, তোরা আমার স্বামীকে মেরেছিস? জানোয়ার, তোদের সবাইকে জেলে পৌঁছে মরতে হবে। কেন মারলি আমার নিরাপদ স্বামীকে? দেখ, তোকে বলি, আমি যাকে ভালোবাসি সে আমাকে মারে, আর ভাইয়ারা তা সহ্য করতে পারে না। তখন ওরা জিজ্ঞেস করে কে মেরেছে, তখন আমি তোর স্বামীর কথা বলি। এতে এক ঢিলে দুই পাখি মারা, বলো? কিন্তু তোর স্বামীর আগে তোকে মারা উচিত ছিল। কি বললি বোন? তোকে অন্য কেউ মেরেছে আর তাকে তুই ভালোবাসতি? আমাদেরকে ওই ছেলের নাম বল। এই মহিলার সাথে সাথে ওই ছেলেটিকেও মেরে ফেলবো আমরা আজ। ভাইয়া, ওই ঘরে যে মেয়েটা আছে সেই মেয়েটাকে মেরে ফেললে প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, কারণ ওই মেয়েটা আমার কলিজার সাথে প্রেম করে বিয়ে করতে চায়, যা আমি মানতে পারবো না। আর তোমরা কেউ আমার জীবনকে মারবে না, এই বলে দিলাম। ঠিক আছে, তাহলে একে খতম করে দেই, তারপর ওই মেয়েকে। যেই না সুলাইমানের বউকে মারতে যাবে সেই সময় আমি ভিতরে ঢুকি আর হাততালি দিতে থাকি। প্রথমে সবাই তালের আওয়াজ শুনে ভয় পেয়ে যায়, পরে যখন আমাকে একাই দেখে তখন এই কি রে তুই, আর ভেতরে ঢোকার সাহস পেলি কি করে? কথা বল, না হলে এই বন্দুক দিয়ে তোকে আজ মেরেই ফেলবো। না ভাইয়া, ওকে মেরো না। আমি যাকে ভালোবাসি সে এই, আর ওর নাম শামীম। কে কাকে মারে তা একটু পর বুঝতে পারবি সবাই। আর এই মহিলা এবং সোনালীকে ছেড়ে দে বলতেছি। এই মহিলা আর সোনালীকে তো আজ এখানেই মরতে হবে। আমার জিনিসের ভাগ আমি কাউকেই দেই না। আর ও কিনা তোমার সাথে রাত পার করে। সেটা আমার আর সোনালীর একান্ত ব্যাপার, বুঝলি তুই? ভালো, আমিও বাসি তোমাকে শামীম, সব কিছুর ভাগ দিতে পারবো, তোমার ভাগ কাউকে দিতে পারবো না। আরে তোর মতো মেয়েকে কে ভালোবাসতে যাবে? আমার মতো ছেলে তো তোর মতো গুন্ডি বদমেজাজে অহংকারী মেয়েকে কোনোদিন ভালোবাসবে না। তোকে আগেই মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে না আমার সম্পত্তিকে ভালোবাসতে চেয়েছিলি। মনে আছে যখন তোর 3 বান্ধবীকে সাথে নিয়ে সব বলছিলি? সব শুনেছি আমি। ওসব সেই দিন রাগের মাথায় বলেছি। আর তোমাকে নাকি রিয়া অনেক ভালোবাসে, তাই রিয়াকে ভুল বোঝানোর জন্য সেই দিন এই সব বলেছি আমি। বিশ্বাস করো তুমি। আমি তোর সাথে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে চাই না। এখনই তুই নাকি আর সোনালীকে ছেড়ে দে বলতেছি। যদি না ছাড়ি কি করবি তুই? কোনো কথা নাই, সাদিয়ার 2 ভাইকে মারা শুরু করে দিলাম। ওদের মারা দেখে সাদিয়ার ভাইদের গুন্ডাগুলো আমাকে মারতে আসলে তাদেরকেও একইভাবে মারা শুরু করে দিলাম। সাদিয়া তো এসব দেখে পুরো অবাক হয়ে গেল, তার নিজেকে বিশ্বাস করতে পারতেছে না। আমি এসব কোথা থেকে শিখলাম? যে ছেলে বোকা ছিল, কোনোদিন কাউকে তো মারা দূরের কথা, মারার নাম পর্যন্ত মুখে তুলে নাই, আজ সেভাবে সবাইকে একাই পিটুনি দিতেছে। সবাই মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো। তখন আমি সাদিয়ার ভাইদেরকে আবারও মারা শুরু করে দিলাম। তখন সাদিয়া আমার সামনে এসে আমার গায়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। কাকে মারতেছো তুমি? আজ যাদের জন্য বেঁচে আছি, আজ যারা আমাকে ধর্ষণের মতো খারাপ কিছু থেকে বাঁচিয়েছে, আজ ওদের কারণে আমাকে তুমি ভালোবাসতে পেরেছিলে। আজ তুমি আমার কলিজার ভাই দুটোকে এভাবে মারতে পারলে? আমি খারাপ, আমাকে মারো। আমি তোমার সাথে অন্যায় করেছি, আমাকে মারো। ওদের কেন মারতেছো তুমি? শুধু ওদের না, তোকেও কঠিন সাজা ভোগ করতে হবে। কি করবে তুমি শুনি? কি করতে চাও তুমি? তোর সব অহংকার আর তোদের সবাইকে পতির ফকির বানাবো, শুধু দেখতে থাক। এর মাঝে থানা থেকে পুলিশ চলে আসে। বলুন স্যার, কে কি করেছে? এই যে এই দুটোকে দেখতেছেন না, এরা দুজন জনগণের নেতা সোলাইমানকে খুন করেছে। আর এরাই সোলাইমান সাহেবের বউ এবং আমার হবু বউকে অপহরণ করে নিয়ে এসেছে। আর সবচেয়ে বড় কথা, এরা চাঁদাবাজি, মাস্তানি, মানুষ মারা সহ সব ধরনের কাজ করে, আর এদের সবকিছু অবৈধ। আমরা সব তদন্ত করব স্যার, আর এদের সাজা ফাঁসি হবে। আমরা অনেকদিন থেকেই নেতা সোলাইমান হত্যার আসামিকে খুঁজতেছি। ও যা বলতেছে সব মিথ্যা, বানোয়াট। আমার ভাইয়ারা কাউকে খুন করে নাই, চাঁদাবাজিও করে নাই, আর ওনার কাছে কোনো প্রমাণও নেই। আমার ভাইয়াদেরকে ছেড়ে দেন। স্যার, প্রমাণ আমার মোবাইলে আছে, এদের কথোপকথনের, বুঝলেন? আর এদের সব অপকর্মের সাক্ষীও আছে আমার কাছে। আমি সব কিছুর প্রমাণ থানায় দিব স্যার, তবে আমাকে নিরাপত্তা দিতে হবে। এই সিপাহী, ওদের সবাইকে গ্রেফতার করো, আর দুর্নীতি দমন কমিশনে ওদের সব কিছু বাজে আপ্ত করার জন্য জানাও।
পুলিশ সাদিয়ার ভাই আর তার সাথীদেরকে নিয়ে গেল। আমি সুলাইমানের বউয়ের হাতের বাঁধন খুলে দিলাম আর তিনিও পুলিশের সাথে গেল। সাদিয়াকেও পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু সাদিয়াকে আমি আরো সাজা দিতে চাই, তাও নিজের হাতে কঠিন থেকে কঠিনতম সাজা দেবো সাদিয়াকে। আমি সাদিয়ার পাশ কাটিয়ে অন্য একটা ঘরে গিয়ে দেখি সোনালীকে চেয়ারে বসিয়ে রেখেছে। আমাকে দেখে সোনালী দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি সোনালীকে এক সাইড থেকে জড়িয়ে ধরে সাদিয়ার কাছে আসলাম। সাদিয়া সোনালীকে ওভাবে জড়িয়ে ধরে দেখে আরো রেগে গেল। কেন এমন করলে আমার ভাইয়াদের সাথে? আমার ভাইয়ারা তো কোনো অপরাধ করে নাই, সব অপরাধ আমি করেছি। আমাকে পুলিশের হাতে তুলে দিতে। কে বললো তোর অপরাধের সাজা পাবি না? তোর সব অপরাধের সাজা তোকে আমি নিজ হাতে দিব মিস সাদিয়া। আমি সাদিয়াকে আর কোনো না বলে সেখান থেকে সোনালীকে সাথে করে নিয়ে এলাম। সোনালীকে গাড়িতে বসলাম, কিন্তু সোনালীর ভয় এখনো কাটেনি। আমি গাড়ি চালানো শুরু করে দিলাম। কি হলো, এখনো এভাবে ভয়ে আসছো কেন? সোনালী এবার আমার কথা শুনে কেঁদে দিল। আরে বাবা, কাঁদতেছো কেন তুমি? আমি তো আছি নাকি, আর তো ভয়ের কিছু নাই, প্লিজ কান্না থামাও। জানো সাদিয়া না আমাকে অনেক মেরেছে। যখন বন্দুক আমার কপালে ধরলো তখন মনে হয়েছিল এই বুঝি আমি শেষ, এই বুঝি আমার ভালোবাসার মানুষের থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাচ্ছে। কিছুই হয়নি, আর আমি যতদিন বেঁচে আছি কিছু হতেও দেবো না। তোমাকে নিয়ে কি বাসে যাবো এখন? আমি এক মুহূর্তের জন্য ঢাকায় থাকতে চাই না। আমাকে তুমি এয়ারপোর্টে দিয়ে আসো, আমি মুম্বাই যাব। আমার খুব ভয় করতেছে। বুঝতে পারলাম সোনালী অনেকটা ভয়ের উপরেই আছে। আমি সোনালীকে নিয়ে এয়ারপোর্টে চলে গেলাম। যতক্ষণ না সে বিমানে ওঠে ততক্ষণ পর্যন্ত এয়ারপোর্টে ছিলাম আমি। সোনালীকে বিদায় দিয়ে আমি বাসায় ফিরে আসলাম। রে বাবা, তোর ফিরতে আজ এত দেরি হলো যে? তোর জন্য সোনালি কতক্ষণ ধরে অপেক্ষা করলো, আর তুই কি না আসলি না? শেষে মেয়েটা একাই চলে গেল। সোনালী আমার অফিসে গিয়েছিল, সেখান থেকেই তো সোনালীকে এয়ারপোর্টে দিয়ে আসলাম, তাই আসতে দেরি হলো। সেটা আগে বলবি না? আমার কত চিন্তা হচ্ছিল। তা বাবার ভাইয়া কি এসেছে? হ্যাঁ, ওরা রুমে আছে। অস্ট্রেলিয়ার অফিসে নাকি কি সব ঝামেলা চলতেছে, তার জন্যই নাকি কালকে ওরা অস্ট্রেলিয়া যাবে। আর অফিস কে দেখবে? আমাদের কথা বলার মাঝে বাবার ভাইয়া চলে আসলো। তুই আছিস আর আমাদের সব অফিসে তো ম্যানেজার আছেই, চিন্তার কোনো কারণ নেই। আমি ল্যাপটপে সব কিছু বুঝে নিব ওদের কাছ থেকে, বুঝলি? বুঝেছি, আর বলতে হবে না। তা সোনালী মামুনিকে দিয়ে এসেছিস তা ঠিকঠাক ভাবে? হ্যাঁ বাবা। যা ফ্রেশ হয়ে তোদের সবাইকে খেতে দি। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে সিগারেট ধরালাম। আজ কেন জানি বারবার সাদিয়ার কান্না করা মুখটা চোখের সামনে ভেসে উঠতেছে। সাদিয়া যদি আজ আমার সাথে গাদ্দারি না করতো তাহলে আজ সাদিয়া এবারের বউ হয়ে আসতো। আর যদি সাদিয়া অহংকারী গুন্ডে না হতো, আজ সে আমার বুকে মাথা রেখে ঘুমাতো। না, আমি কার কথা ভাবতেছি? সে তো একটা বেঈমান। আর ভাইয়ারা, বাবা সবাই খারাপ, তারা শুধু মানুষের ক্ষতি করতে জানে। সাদিয়ার কথা ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল, আর সাথে অনেক সিগারেটও শেষ হয়ে গেল। তাই আমি বিছানায় ঘুমাতে গেলাম। পরদিন সকালবেলা আমি আর কোথাও যাইনি, পরিবারের সাথে সময় কাটিয়েছি। রাতে সবাই একসাথে বসে টিভি দেখতেছি। হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল। সাদিয়াদের বাসার সামনে অনেক মানুষ ইট পাথর দিয়ে ঢিল মারতেছে, আর সাদিয়ার বাবাকে নানা রকম বাজে ভাষায় কথা বলতেছে। আমি আর এসব না দেখে টিভি অফ করে দিলাম। রাতের খাবার খেয়ে আমার রুমে গিয়ে আবারও সিগারেট ধরালাম।